আহ আশা করি আমার কথা বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দিয়ে আমরা স্ক্রিনটাকে ঠিক মতো দেখছি কিনা সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, মনে হচ্ছে দেখা যাচ্ছে। ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে। হ্যাঁ রাইহান, তুমি আছো মনে হচ্ছে। এখন তুমি কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা শুরু করে দিব। আচ্ছা, যাই হোক, মানে কমেন্ট সেকশনে কমেন্ট উইল অ্যাপিয়ার হেয়ার। যাই হোক, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমরা আজকে আইসিটি, কালকে যাদের পরীক্ষা আছে, আলিম পরীক্ষার্থী, তাদের জন্য এই ক্লাসটি করছি। এখানে আমরা দ্বিতীয়, তারপর চতুর্থ, পঞ্চম এবং তৃতীয় অধ্যায় নিয়ে সংক্ষেপে একদম খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওইগুলা একটু আমরা দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে দ্বিতীয় হচ্ছে ডাটা কমিউনিকেশন। এই ডাটা কমিউনিকেশনের মধ্যে আহ, যে কিছু কিছু বিষয় আছে, যে সেন্ডার রিসিভার, মানে যার কাছ থেকে ডাটা যাচ্ছে সে সেন্ডার, আর যার কাছে যাচ্ছে সে রিসিভার। আর যেই মাধ্যম দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় মিডিয়াম। সেটা তার দিয়ে হতে পারে, তার বিহীন হতে পারে। আচ্ছা, এখানে মেসেজ যে জিনিসটা, আহ, হ্যাঁ ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এখন আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সেন্ডার মানে যে পাঠাবে, রিসিভার মানে যে গ্রহণ করবে। তো যদি পরীক্ষাতে আসে যে ডাটা কমিউনিকেশনের মৌলিক বিষয়সমূহ, তাহলে এইখানে এই চিত্রটা দিতে হবে। তো মিডিয়াম হচ্ছে যে এই যে এখানে একটা তার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার কার্সরটা যে এখানে আছে, তার দেখা যাচ্ছে। এটা তার দিয়েও হতে পারে, তার বিহীনও হতে পারে। হ্যাঁ, আর প্রোটোকল বলতে বোঝায় যে নিয়ম কানুন, যে প্রসেসটা কিভাবে ডাটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যায়। এটা হতে পারে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, হতে পারে একটা কম্পিউটার থেকে আরেক একটা মোবাইল, অথবা মোবাইল থেকে মোবাইল, মানে ইলেকট্রনিক ডিভাইস হলে চলবে। আচ্ছা, এর মেসেজ, প্রেরক, মাধ্যম, প্রাপক, এই কথাগুলো বলা আছে। প্রোটোকল। তো আমরা যে জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো এখানে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের যদি পরীক্ষাতে আসে যে সংকেত কোনটা অ্যানালগ সিগন্যাল, তাহলে বুঝতে হবে এই যে ঢেউয়ের মতো এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর এই যে জিরো, আর উপরে থাকলে ওয়ান, নিচের এই যে এটা জিরো, উপরে একটা ওয়ান। হুম, তাহলে এই যে উঁচু যেটা সেটা হচ্ছে ওয়ান, আর এই যে নিচু অংশ যেটা এটা হচ্ছে জিরো। তাহলে এটা ডিজিটাল সিগন্যাল, আর এই এই দুইটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তারপরে আমরা যেটা দেখবো ব্যান্ডউইথ, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষাতে ক নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, খ এর জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউ। ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথের একক কি, এটা 100% ইম্পর্টেন্ট এমসিকিউ। তখন বলতে হবে ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। হ্যাঁ, এই যে বিপিএস, এই বিপিএস এটা হচ্ছে ব্যান্ডউইথের একক। এই বিটি হচ্ছে বিট, বিতে পার এসতে সেকেন্ড, এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে। হ্যাঁ, আমরা এটা লিখি দূরে নিয়ে, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এখান থেকে আমরা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এইখান থেকে। তো এই বিপিএস আর ব্যান্ডউইথ কাকে বলে, হ্যাঁ এখানে যদি আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, এখানে সমান চিহ্ন আছে। এই আচ্ছা, এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। হ্যাঁ, একক হিসেবে। তাহলে পার মানে প্রতি, সেকেন্ড মানে তো সেকেন্ড, বিট মানে হচ্ছে ডাটা। তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে যায় তাকে ব্যান্ডউইথ বলে। হচ্ছে ব্যান্ডউইথের সহজ সংজ্ঞা। পার মানে প্রতি, সেকেন্ড মানে তো সেকেন্ড, আমরা বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। আমরা জানি যে ওয়াইফাই যারা ইউজ করি সেখানে বলতে পারে 5 Mbps স্পিড, 10 Mbps স্পিড। তার মানে হচ্ছে যদি বলে 10 Mbps, এই যে এখানে যদি আমরা লিখি যে বলে Mbps, এটা থাকে। এম তো হচ্ছে মেগা, বিতে এখানে বাইট, মেগাবাইট। হ্যাঁ, মেগাবাইট। হ্যাঁ,
বড় হাতের যদি এই জিনিসগুলো থাকে আমরা দেখাই, এম বি পি এস। হ্যাঁ, আচ্ছা, এমবিপিএস মানে মেগাবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। হ্যাঁ, এমবিপিএস মেগাবাইট পার সেকেন্ড মানে 5 এমবিপিএস মানে হচ্ছে 1 সেকেন্ডে, এই যে এস মানে হচ্ছে সেকেন্ড, পার মানে প্রতি, মানে 1 সেকেন্ডে 5 এমবি যায়। আপনার নেটের স্পিড যদি 10 এমবিপিএস হয় তাহলে 1 সেকেন্ডে 10 এমবি, 15 এমবিপিএস হলে 1 সেকেন্ডে 15 এমবি। এ হচ্ছে ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলে যাব যে কোন টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যান্ডউইথ খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে আছে 10 মেগাবিট ডেটা প্রেরিত হয়। হ্যাঁ, 10 মেগাবিট, হ্যাঁ 10 এমবিপিএস, হ্যাঁ এখানে বলা আছে। আচ্ছা, বিপিএস মানে বিট পার সেকেন্ড, যে জিনিসটা আমি আগে বললাম, এই যে মাপা হয় প্রতি সেকেন্ডে কত বিট প্রবাহিত হচ্ছে। এই যে এইখানে আমরা এই জিনিসটাকে যদি ইন্ডিকেট করি, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট। একক সময়ে মানে 1 সেকেন্ডে পরিবাহিত ডেটা পরিমাণই হচ্ছে ব্যান্ডউইথ। খুবই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ বলে দিলাম। একটা মাধ্যমের এত কিছু দরকার নাই। তারপরে আছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। এই তিনটা জিনিস একটু একটু ইম্পর্টেন্ট। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, মানে অল্প, যে আমরা যেই একটা টেক্সট একজনকে লিখলাম যে আসসালামু আলাইকুম বা হ্যালো, এই স্বল্প টেক্সট যাওয়ার জন্য যেই ব্যান্ডটা ব্যবহৃত, এটাকে ন্যারো ব্যান্ড বলে। এই যে এখানে বলা আছে 45 থেকে 300 বিপিএস, মানে খুবই, এখানে কিন্তু এমবিপিএস না, বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে এই যে এইখানে কয়েকটা জিনিস আছে, এগুলো এমসিকিউতে আসবে। 1 বাইট সমান 8 বিট, আর একটা বিট আমি যদি বলি 3 বিট, তাহলে 0 1 1, 0 একটা বিট, 1 একটা বিট। হ্যাঁ, এরকম করে বিটের হিসাবটা একটু দেখাই দিই, তাহলে এখানে সহজ হয়। স্পষ্ট করে আমি এখানে লিখলাম 1 1 0 1 1 1। আচ্ছা, আরেকটা 1, এইখানে আমি 4টা 1 দিলাম, এর মানে এখানে 4টা বিট আছে। এ হচ্ছে সোজা কথা। এখানে 0, আমার কম্পিউটার একটু সমস্যা হচ্ছে, 0টা যদি আমি এইভাবে দিই, হ্যাঁ আমরা 0 দিলাম। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে 0 দিলাম, যদি বলে এই এতটুকুর মধ্যে কয়টা বিট আছে, তাহলে আপনার বলতে হবে 1 2 3 4 5, এখানে 5টা বিট আছে। তাহলে আমরা বিট জিনিসটা বুঝলাম। হ্যাঁ, যদি আমি এইখান থেকে আমি 2টা কেটে দিলাম, এখন যদি বলে এই এতটুকুর মধ্যে কয়টা বিট আছে, তাহলে 3টা বিট আছে, শেষ। আচ্ছা, তারপর আমরা দেখি যে ন্যারো ব্যান্ড গেল। ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড মানে কথা বলার জন্য, আমরা মোবাইলে ফোনে কথা বলি, এগুলো হচ্ছে ভয়েস ব্যান্ডের মাধ্যমে। এখানে দেখে কথা বলতে বেশি ডাটার প্রয়োজন, এখানে 9600 বিপিএস। এর হচ্ছে এটা রেঞ্জ, তাহলে ওইটা থেকে এটা বাড়লো। তারপরে ব্রডব্যান্ড হচ্ছে আরো বেশি, আমরা এটা দিয়ে ভিডিও দেখি, মানে যে যে ভারী কাজগুলো করা দরকার, অনেক বেশি নেটের দরকার, ওইটা হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে এই তিনটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড, এটা অনেক ইম্পর্টেন্ট, বলা যায় মোটামুটি 100% একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দুইটা বলা হচ্ছে, একটা প্যারালাল আর একটা সিরিয়াল। তো প্যারালাল মানে একসাথে, ধরেন আপনি একসাথে লিখতেছেন, আবার চোখ দিয়ে দেখতেছেন, হ্যাঁ আবার কান দিয়ে শুনতেছেন, একসাথে অনেকগুলা কাজ করাকে বলা হয় প্যারালাল। আর যদি একসাথে আপনি শুধু একটা কাজই করেন, হ্যাঁ আপনি শুধু তাকিয়ে রয়েছেন আর কোনো কাজ করতেছেন, তাহলে সেটা সিরিয়াল, একদম সহজ কথায়। তাহলে এই যে যে ডাটা ট্রান্সমিশনের ডাটা সমান্তরাল ভাবে আদান প্রদান করা হয়, সমান্তরাল মানে একসাথে অনেকগুলা। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আসে মানে ক নাম্বার বা খ নাম্বার আসবে প্যারালাল ডাটা, তাহলে বলতে হবে প্যারালাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, আর যদি ধরেন এই যে টিকিট কাটার সময়, একই লাইনে দাঁড়ায়, একজনের টিকিট কাটা করে আরেকজনের, এরকম যেটা, তাহলে সেটা হচ্ছে সিরিয়াল। সিরিয়াল মানে সিরিয়াল অনুযায়ী দাঁড়ানো। আচ্ছা, তাহলে এই যে প্যারালাল, এই যে এখানে আমরা যে চিত্রটা দেখতেছি, এখানে দেখা যাচ্ছে এই যে এখানে বাইট দেখাচ্ছে, কারণ কি এখানে 8টা বিট, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট আসবে যে 1 বাইট সমান কত বিট, তাহলে 8 বিটে 1 বাইট। তাহলে এইখান থেকে এই যে 8টা লাইন, হ্যাঁ এই যে এগুলো হচ্ছে তার, এগুলা কি তার, এই যে এইটা প্রত্যেকটা হচ্ছে তার। তাহলে এইখানে যেটা 8টা তার দিয়ে যদি আপনি ধরেন একটা পুকুরের মধ্যে পানি নেবেন, আপনি যদি 8টা পাইপ লাগান, তাহলে পানি বেশি আসবে না একটা পাইপ দিয়ে বেশি পানি যাবে? অবশ্যই 8টা পাইপ দিয়ে পানি সেচলে পানি বেশি
যাবে। তো এরকম 8টা পাইপ এখানে, মানে 8টা লাইন। তাহলে প্যারালাল হচ্ছে একসাথে অনেকগুলা লাইন দিয়ে, অনেকগুলা তার দিয়ে ডাটা প্রবাহিত হয়। যদি 8 বিটের হয় তাহলে 8টা, যদি 16 বিটের হয় তাহলে 16টা লাইন দিয়ে 16টা বিট যাবে। 32 বিটের হলে 32টা বিট থাকবে। আচ্ছা, গেল সিরিয়াল। খুবই বলছে যে একটা বিট যাওয়ার পরে আরেকজনের লাইনে থাকবে, তারপরে যদি সে যায় তাহলে ওইটাকে বলে সিরিয়াল ডাটা ট্রান্সমিট। টিকিট কাটার সময় দেখা যায় না, একজনের সিরিয়াল টিকিট কাটা সে চলে গেছে, তখন আরেকজন ওই জায়গায় আসে, টিকিটটা কাটে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে এক বিট করে আদান প্রদান হয়। এই যে এখানে দেখা যাচ্ছে চিত্রটা আমরা দেখি, যে যে এখানে এগুলা চলে গেছে, B4 পর্যন্ত চলে গেছে, তারপরে B5। এই B5টা যখন এইখানে চলে আসবে, তারপরে এখান থেকে B6 আসবে। তার মানে কয়টা লাইন এখানে? একটা লাইন। খুবই ইম্পর্টেন্ট টপিক। তাহলে সিরিয়াল হচ্ছে এটা গেল। এই সিরিয়ালকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই 3টা ভাগও খুব ইম্পর্টেন্ট। বলছে অ্যাসিনক্রোনাস, যে ডাটা ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে আমি একটা লেটার লিখলাম ABC, এই যে এখানে আমরা দেখি যে ক্যারেক্টার কি। আচ্ছা, আমি লিখলাম ABC, এখানে 3টা ক্যারেক্টার আছে, A একটা ক্যারেক্টার, B একটা ক্যারেক্টার, C একটা ক্যারেক্টার। আর কম্পিউটারের ভাষায় এই প্রত্যেকটা ক্যারেক্টার, A একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারের জন্য 8টা বিট বরাদ্দ। যে কোনো একটা লেটার লিখলে এই এই লেটার গুলাকে বলে ক্যারেক্টার। ক্যারেক্টারের জন্য বিট বরাদ্দ 8টা। যাই হোক, আমরা এতদিকে না যাই। তা আমাদের বলছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হয়। তার মানে একটা করে ক্যারেক্টার, অ্যাসিনক্রোনাইজ। এইখানে শব্দটাকে, এই শব্দের অর্থ বুঝবেন যে না, সিনক্রোনাইজ মানে একসাথে, সিনক্রোনাইজ মানে একই সাথে, এ মানে না, নট। তাহলে এসিনক্রোনাস মানে একসাথে না, ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে একসাথে একটা ক্যারেক্টার যাবে, তারপরে আরেকটা ক্যারেক্টার যাবে, এভাবে। আর একটা করে ক্যারেক্টার গেলে, যে আপনি ধরেন লেখলেন যে আপনার নামই লেখলেন, ধরেন আমি আমার নাম লিখলাম যে ইয়াকুব, তাহলে এখানে 5টা লেটার আছে, 5টা লেটার একটা একটা করে যদি যায় তাহলে এটা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। আচ্ছা, তো এইরকম একটা একটা করে লেটার যদি যায়, তাহলে আমি যদি অনেক কিছু লিখি তাহলে যেতে অনেক সময় লাগবে। খুবই ইম্পর্টেন্ট কথা। আপনাদের পরীক্ষাতে বলতে পারে যে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস দুটোর মধ্যে থেকে কোনটা ভালো, তাহলে অবশ্যই আপনি বলবেন সিনক্রোনাইজটা ভালো। কারণ অ্যাসিনক্রোনাইজে একটা একটা করে ক্যারেক্টার যায়, মানে ক্যারেক্টার মানে লেটার, একটা করে লেটার যায়। আমি আমার নাম পাঠাইতে গেলেই তো 5বার যেতে হবে, 5টা লেটার। হ্যাঁ, তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এইগুলোর ক্ষেত্রে স্টার্ট বিট, স্টপ বিট আছে। আমি ইয়াকুব লিখলাম, তারপরে লিখলাম মোল্লা। তাহলে ইয়াকুবের পরে তো একটু স্পেস আছে, তারপরে মোল্লা, মানে কিছু যাওয়ার পরে আবার ব্রেক দিয়ে তারপরে যাওয়া, এইগুলো ব্যবহার করা হয় অ্যাসিনক্রোনাইজ। অবশ্যই মনে রাখতে হবে সিনক্রোনাইজ মানে একসাথে, এ মানে নট, মানে একসাথে না। একসাথে অনেকগুলো ডাটা যাবে না, এটাই অ্যাসিনক্রোনাইজ। এখন আবার সিনক্রোনাইজে যাই। তো এইখানে যে এই যে সিনক্রোনাইজ ট্রান্সমিশন, সিনক্রোনাইজ মানে হচ্ছে একসাথে অনেকগুলা। এই যে খেয়াল করেন, এখানে বলতেছে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া। এই যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লক বা প্যাকেট। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, আমি যদি একটা চকলেট, একটা একটা করে চকলেট কাউকে দিই, ঢিল মেরে একটা করে চকলেট দিলাম, তাহলে আমি যদি 20টা 100টা চকলেট দিতে চাই, তাহলে আমার 100টা ঢিল মারতে হবে। কিন্তু আমি যদি চাই যে আমি 100টা চকলেট দিব, কিন্তু প্যাকেট হয়েছে 2টা, একটাতে 50টা আর একটাতে 50টা, তাহলে আমি 2টা প্যাকেট ঢিল দিলেই সেই 100টা চকলেট পেল। তাহলে এখানে উদাহরণটা মনে রাখবেন যে অ্যাসিনক্রোনাইজ হচ্ছে একটা করে চকলেট দেওয়া, মানে ক্যারেক্টার। আর যেটা সিনক্রোনাইজ একসাথে প্যাকেট থাকবে, একটা প্যাকেটে 50টা আর একটা 50টা, তাহলে 100টা আমি 2বারে ঢিল মেরে দিতে পারবো। তো বলছে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। তাহলে এই যে একটা প্যাকেটের ভিতরে আমি সংরক্ষণ করলাম, তারপরে এটা আমি দিলাম। তো এই জিনিসটা এখানে সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে হবে, যে করে হোক মনে রাখতে হবে। তাহলে আমাদের সিনক্রোনাইজ আর সিনক্রোনাইজের মধ্যে পার্থক্য হচ্ছে, সিনক্রোনাইজটা ভালো, এটা প্যাকেটের ভিতরে থাকে ডাটাগুলা, এবং একসাথে অনেকগুলা ডাটা একটা প্যাকেটের মধ্যে থাকে, এই জন্য খুব দ্রুত ডাটা প্রেরণ করা যায়। তাহলে সিনক্রোনাইজটা বেশি কার্যকরী। তো এই যে আমাদের যদি বলা হয় অ্যাসিনক্রোনাইজটা কিভাবে ব্যবহার করা, এটা ইম্পর্টেন্ট। উদাহরণ হিসেবে আসবে এই যে কিবোর্ড হতে কম্পিউটারে, মানে আমি কিবোর্ডে যখন আমি লেটার লিখি, তাহলে আমি একটা করে লিখি, ABCD এরকম করে একটা করে লিখি, দ্রুত লিখলে একটা করে। পাঞ্চ কাট রিডার হতে কম্পিউটারে, তারপরে কম্পিউটার হতে কাট পাঞ্চারে, কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে। এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে অ্যাসিনক্রোনাইজের উদাহরণ কিবোর্ড, তারপরে পাঞ্চ কাট, যেটা দিয়ে অ্যাটেন্ডেন্স করা হয় কম্পিউটার থেকে পাঞ্চ কাট, মানে ভাইস ভার্সা।
হ্যাঁ, পাঞ্চ কার্ড থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড, কম্পিউটার থেকে প্রিন্টারে, হ্যাঁ আমরা কোনো কিছু প্রিন্ট দেওয়ার জন্য, এগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, রিটেনের জন্য। তারপর হচ্ছে সিনক্রোনাইসে, হ্যাঁ একদম যেগুলো পারতেই হবে, সিনক্রোনাইজের ব্যবহারটা দেখলে মনে থাকবে। তো বলতেছে যে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা সময় এক স্থান থেকে দূরবর্তী স্থানে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার, মানে যে জিনিসটা বললাম যে দূরে আমরা অনেক ডাটা, যে কোনো একটা ভিডিও, যখন আমি লাইভ করতেছি, হ্যাঁ বা ইউটিউব ভিডিও বা যে কোনো জিনিস আমরা দেখার জন্য অনেক ডাটা যায় দূরে, আমার কাছে না। এই কম্পিউটারের একটা কিবোর্ড থেকে একটা কম্পিউটারের ভিতরে যখন যাই সেটা তো কাছে, তো আমি যে এখান থেকে ভিডিও করতেছি অনেক দূর দূর থেকে মানুষ দেখতেছে। তো এর মানে হচ্ছে যে এই যে দূরবর্তী স্থানে এবং একসাথে অনেকগুলা ডাটা যেতে হবে, ডাটার লোডটা বেশি, ওই ক্ষেত্রে সিনক্রোনাইজ ব্যাপার। সিনক্রোনাইজ মানে একসাথে অনেকগুলো ডাটা, কথা ক্লিয়ার। এখন হচ্ছে আইসোক্রোনাস, এটা মনে রাখতে হবে দুইটার সংমিশ্রণ, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাইজের সংমিশ্রণ। হ্যাঁ, এই পার্থক্যটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বা। সিনক্রোনাইজ অ্যাসিনক্রোনাইজের মধ্যে পার্থক্য আমি এতক্ষণ বললাম। হ্যাঁ, তোমরা দেখবা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা হচ্ছে একটা প্যাকেটে যায় সিনক্রোনাইজে। আর যেহেতু সিনক্রোনাইজের মধ্যে অনেকগুলো ডাটা একসাথে যায়, একটা প্যাকেটের মধ্যে সংরক্ষণ করতে হয়, যেমন আমি উদাহরণ দিলাম, এই যে এখানে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে দরকার হয়। আর অ্যাসিনক্রোনাইজ যদি একটা করে পাঠায়, জন্য সংরক্ষণের দরকার হয় না। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। যদি খ নাম্বারে আসে দুইটা তিনটা দিলেই চলবে। তো এখানে বলছে একটা ক্যারেক্টার দেওয়ার সময় মাঝখানের বিরতি সময় সমান নাও হতে পারে, এই কথাটা বুঝতে হবে। মানে যেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সেটা তো কিবোর্ডেরটা। আমি কিবোর্ডে কোনো কিছু, আমি একটা টাইপ করার পরে আরেকটা কি আমি একই সময় বলবো না, কোনোটা তাড়াতাড়ি করতে পারি, আবার মাঝখানে স্পেস দিয়ে একটু গ্যাপ দিয়ে করা হয়, তো এই জিনিসটা ব্রেকটা সমান হয় না। আর ডাটা যাওয়ার সময় ডাটাগুলো প্রায় সমান তালে, হ্যাঁ চলে যায়। সিনক্রোনাইজেশন, এটা আমি লাইভটা করতেছি, এটা মোটামুটি সমান তালে যাচ্ছে। আর কিবোর্ডে যখন আমি টাইপিং করব, সেটা একটা লেটার থেকে আরেকটা লেটারের যে মাঝখানে গ্যাপটা, সেটা সমান না হতে হবে। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখা গেলো ট্রান্সমিশন গতি কম ও দক্ষতা কম, তাই কিবোর্ডে টাইপ করার সময় এটা অবশ্যই গতি কম। আর লাইভ ভিডিওতে লাখ লাখ বিট, কোটি কোটি বিট, হ্যাঁ এই যে এখানে ট্রান্সমিশন হইতেছে, তাহলে দ্রুত চলাচল করতেছে। তারপরে সময় বেশি লাগে, অ্যাসিনক্রোনাস অবশ্যই বেশি লাগবে, উদাহরণটা আমি দিলাম, একটা একটা করে যায়। আর সময় কম লাগে, হ্যাঁ সিনক্রোনাইজে বুঝালাম। তুলনামূলক সস্তা, হ্যাঁ সিনক্রোনাইজ, অ্যাসিনক্রোনাইজটা সস্তা, আর সিনক্রোনাইজটা ব্যয়বহুল, কারণ অনেক ডাটা একসাথে যায়, অনেক ডিভাইসের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, স্টার্ট বিট থাকে শুরুতে, কারণ একটা থেকে আরেকটা, একটা শব্দ থেকে আরেকটা শব্দ আলাদা করার জন্য। আর এটাতে হেডার টেলার থাকে, এই ইনস্টলেশন এগুলা পড়বা। এত বলা যায়, এই জিনিসগুলো যেগুলো আছে সিনক্রোনাইজের পার্থক্যটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা। তারপরে যেটা বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, এটা একটা 100% ইম্পর্টেন্ট টপিক। আমরা শুধু ইম্পর্টেন্ট গুলো বেছে বেছে দেখবো। এখানে ডাটা ট্রান্সমিশনের তিনটা মোডের কথা বলা আছে: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এখানে যেটা ইউনি বুঝতে হবে একজন, ব্রড মানে বিস্তৃত, ব্রড মানে বিস্তৃত অনেক, মাল্টি মাল্টি, ব্রড মাল্টি দুইটাই বিস্তৃত বোঝায়, মাল্টি মানে অনেক। হ্যাঁ, এখন ব্রড এবং মাল্টির মধ্যে মনে রাখতে, ব্রডকাস্ট মানে সবাই দেখবে, সবাই। হ্যাঁ, যে যে আমি লাইভটা করতেছি, কিছু ব্রডকাস্ট, যার যার কাছে সবাই। মাল্টিকাস্ট, আমি যদি কোনো পাসওয়ার্ড দিয়ে এটাকে প্রোটেক্টেড করে দিই, হ্যাঁ আমি যদি ভিডিও কনফারেন্সিং করি 10 জনের সাথে, তাহলে শুধু 10 জন দেখতে পারবে। আর এই লাইভটা ফেসবুকে যারা আছে, যে কারো কাছে যেতে পারে। তাহলে ব্রডকাস্ট হচ্ছে এই যে ফেসবুক লাইভ, এটার উদাহরণ। তারপরে দেখা যাচ্ছে লাইভ খেলা দেখা যায় টিভিতে, সেটা ব্রডকাস্টের উদাহরণ। তারপরে রাষ্ট্রপতি সরাসরি ভাষণ যে দিবে, ওগুলো ব্রডকাস্টের উদাহরণ। হ্যাঁ, এমসিকিউতে আসতে পারে। ইউনিকাস্ট হচ্ছে শুধু একজনের সাথে একজনের কোন কমিউনিকেশন, একটা ডিভাইসের সাথে একটা ডিভাইস। আর ব্রডকাস্টের সাথে একটা ডিভাইসের সাথে সবগুলা ডিভাইস। আর মাল্টিকাস্ট হচ্ছে একটা ডিভাইসের সাথে কিছু প্রসিডিউর মেনটেন করে, যাদেরকে পাসওয়ার্ড দেওয়া থাকে, যারা এর আওতাভুক্ত শুধু তারা। এই তিনটা মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা যাই আমরা দেখি। ইউনিকাস্ট, এই যে বলছে একজন প্রেরক একজন প্রাপক, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। তো এই যে ইউনিকাস্ট, ইউনি শব্দের অর্থ বললে, এই যে ইউনি মানে এক গেল। এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটা ধরে নাও যে 100-র উপরে আরো বেশি পার্সেন্টেজ যদি থাকে, 150% ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা খুব ইম্পর্টেন্ট। রায়হান, আমাকে শুনতে পাচ্ছ কিনা তুমি কমেন্টে জানাও।
হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বুঝবো যে বয়সটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সটা দেখবো। প্রথমে আছে সিমপ্লেক্স। এই যে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি, হ্যাঁ, এই যে এইটা থেকে এটার মধ্যে ডাটা গেল, তো যাওয়ার ক্ষেত্রে মাধ্যম, এই যে এই রেখাটা দেখা গেছে, এই তীরের কিন্তু মাথা একটা, খেয়াল করার বিষয় এখানে। তো এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। যদি শুধু একদিক থেকে একদিকে যায় তাহলে সেটা সিমপ্লেক্স। তাহলে আমি এই যে এখানে উদাহরণ হচ্ছে রেডিও টিভি অনুষ্ঠানমালা, রেডিও টিভির অনুষ্ঠান, পিবিএস সিস্টেম বা এই যে কম্পিউটারে, এগুলো এমসিকিউতে আসবে। কম্পিউটারে আমি কোনো কিছু টাইপ করলাম, সেই জিনিস আমি কিবোর্ড দিয়ে টাইপ করলাম, এটা শুধু কম্পিউটারের ভিতরে গেল, এটা কম্পিউটার থেকে আর কিবোর্ডে ফেরত আসেনি। তারপরে রেডিওতে, হ্যাঁ, রেডিওতে দেখা যাইতেছে ওই সাইড থেকে যে কথাটা বলতেছে আমি শুধু এই সাইড থেকে শুনতে পাই। হুম, আমরা যদি আমরা এই সাইড থেকে কথা বলে রেডিওর ওই সাইডে শোনা যায় না, যদি না লাইভ কোনো কল হয়। হ্যাঁ, তারপরে টেলিভিশনের ক্ষেত্রে আমরা শুধু অনুষ্ঠানটা দেখতে পাই। হুম, আমাদের কথা টেলিভিশনের ভিতর থেকে শুনতে পাই না। তাহলে এইখানে যে জিনিস হচ্ছে একমুখী ডাটা প্রবাহ, এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। হুম, একমুখী ডাটা প্রবাহটা হচ্ছে সিমপ্লেক্স মোড। তাহলে শুধু একদিক থেকে। তারপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, একদিক থেকে শুধু ডাটাটা আরেক দিকে গেল, কোনোভাবেই রিভার্স হবে না, এই খ থেকে কখনো কতে ডাটা আসবে না, মানে কম্পিউটার থেকে কখনো কি বলে ডাটা আসে না। তো এটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে দুই দিকেই যাবে, কিন্তু সময় পার্থক্য থাকবে, একই সময়ে না, স্পষ্ট কথা। তাহলে এই যে ক থেকে প্রথমে খতে গেল, তার পরবর্তীতে এই রেখাটা কিন্তু অন্যভাবে দেখানো হয়েছে, আলাদা একটা লাইনে খ থেকেও কতে আসবে, কিন্তু একই সময়ে না। এই যে আমরা ওয়াকি টকি উদাহরণ, ওয়াকি টকি একজন পুলিশ কথা বলে স্টপ করে, ওই ডাটাটা সেন্ড করে ওই সাইটে যায়, তারপরে সেই ডাটাটা ওই সাইড থেকে সে রিসিভ করে শুনে তারপরে আবার সে সেন্ড করে, দুজন একসাথে কথা বলতে পারে না, এটাই হাফ ডুপ্লেক্স। তাহলে যদি সিমপ্লেক্স আছে তাহলে বলতে হবে একদিক থেকে ডাটা শুধু অন্য দিকে যায়, কিন্তু অন্য দিক থেকে, একদিক অন্য দিক বলতে বোঝায় প্রেরক প্রাপক, হ্যাঁ, ফেরত আসতে পারে না, সেটা সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্সে প্রেরক থেকে প্রাপকে যায় এবং প্রাপক থেকে প্রেরকে ডাটা আসতে পারে, কিন্তু একই সময়ে না, দুইটা আলাদা সময়, শেষ। এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের মধ্যে আমরা এখানে দেখতেছি যে দুইটা তীর আছে, এই যে এই তীরটা ছিল রেক রেক, এটা একটু আলাদা, কিন্তু আমরা পরীক্ষাতে আগানোর সময় এই যে এই তীর গুলা এটা একই লাইনে দিল, সমস্যা নাই। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কানেকশন থাকে। ফুল ডুপ্লেক্সের টেলিফোন এবং মোবাইল, টেলিফোন এবং মোবাইল ফোন, হ্যাঁ। তো এইখানে একটা আলাদা, এখানে কোনো কিন্তু রেক রেক নাই, দুইটা ইন্ডিকেট করা হয়েছে। যদি একই সময়ে, এখানে মেইন কথা হচ্ছে যে একই সময় যদি দুই দিক থেকে কথা বলা যায়, ডাটা আদান প্রদান করা যায়, তাহলে সেটা ফুল ডুপ্লেক্স। যেমন আমরা যখন একজন আরেকজনের সাথে মোবাইলে কথা বলি, তাহলে তো সংযোগটা বিচ্ছিন্ন হয় না, হ্যাঁ। এই যে এইখানে যেই এই রেক রেক তার দ্বারা বোঝানো হয়েছে, এইটা বোঝায় যে সংযোগ নাই। আর এইখানে দুইটা তারই কিন্তু মোটা, কোনো র্যাক র্যাক বলতে মানে বিচ্ছিন্ন না। তাহলে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে চিত্রের ক্ষেত্রে, সংযোগ বিচ্ছিন্ন হবে না। আমরা যখন মোবাইলে কথা বলি, একজন কথা বলতেছে এবং আরেকজন সেটা শুনতেছে এবং সাথে সাথে সেইটার উত্তর দিতে পারে, সংযোগটা বিচ্ছিন্ন হয় না। তাহলে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যায় এবং একই সময়ে, সেটাকে ফুল ডুপ্লেক্স বলে। আর যদি উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যায় কিন্তু সেটা একই সময়ে না, তাহলে সেটা হাফ ডুপ্লেক্স। এই টপিকটা 100% ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। তারপরে আমরা ব্রডকাস্ট, ব্রডকাস্টটা দেখি যে এইখানে যেটা দেখার, ব্রডকাস্টের মধ্যে দেখা যায় এ থেকে বি সি ডি ই এই চিত্রগুলো থাকতে পারে। এই যে এ থেকে যতগুলা ডিভাইস এর সাথে কানেক্ট, সবগুলাতে ডাটা গেছে, এটাই হচ্ছে ব্রডকাস্ট। মানে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যতগুলা ডিভাইস সবগুলাতে যাবে, এই হচ্ছে ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড গেল। এরপরে আমরা মাল্টিকাস্টটা দেখবো। এইখানে দেখো যে এর সাথে কিন্তু এই সবগুলা ডিভাইস, হ্যাঁ, একই আওতাভুক্ত, অধীনস্থ, কিন্তু সবার কাছে কিন্তু ডাটা যাচ্ছে না। বি সি ইতে গেছে কিন্তু ডিতে ডাটাটা গেল না। এটা হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টি মানে অনেক, সবার অনেকের মধ্যে যাবে কিন্তু একজন হলেও বাদ যাবে। যদি এরকম চিত্র আসে যে এর সাথে এরকম 20টা ডিভাইস আছে, 19টাতে গেছে, একটাতে যায়নি, তাহলে সেটা মাল্টিকাস্ট, মানে একটা হলে বাদ যেতে হবে। আর যদি একটা আছে, একটার সাথে যদি 50 টাকা নেই, 50টাতে যা যায়, তাহলে সেটা ব্রডকাস্ট। হ্যাঁ, তাহলে যে মেইন টপিক সেটা আমি বুঝিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আছে তারযুক্ত, তারবিহীন, এগুলা তোমরা একটু রিডিং করবা। হুম,
এগুলো নিজেরা পড়বা, যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখতেছি। ইউটিউবে এগুলো নিজেরা পড়ে নিবে। তারপরে আমাদের যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে আরো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল আছে। হ্যাঁ, সেই জিনিসটা এই যে এখানে আছে অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবারটা খুবই ইম্পর্টেন্ট। অপটিক মানে আলো, হ্যাঁ, ফাইবার মানে তন্তু, মানে আলোর যে তন্তুগুলো আছে সেটা হচ্ছে আলোক নল। হ্যাঁ, একটা সরু কাঁচ নল, এটার ভিতর দিয়ে যখন ডাটা প্রবাহিত এবং সেটা আলোর বেগে, খুব ইম্পর্টেন্ট কথা, আলোর বেগে প্রবাহিত হবে, এটা বলতে হবে যে অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সরু কাঁচ নল যার মধ্য দিয়ে ডাটা আলোর বেগে প্রবাহিত হয়। পরীক্ষাতে আসতে পারে যে একটা কোঅক্সিয়াল কেবল বা অন্য যে কেবল আছে এগুলা কোঅক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা ডাটা পরিবহন, তাহলে বলতে হবে অপটিক্যাল ফাইবার। এটার কারণ হচ্ছে কি, অপটিক্যাল ফাইবার দিয়ে আলো সবচেয়ে দ্রুত যায়, আলোর বেগে যায়, এবং এটার মধ্যে ইন্টারফারেন্স নেই, মানে বাধা নাই, বৃষ্টির বা চুম্বকত্বের বাধার কারণে ডাটা বিঘ্নিত না, ডাটা লস কম হয়। এই যে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এই জিনিসটা ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে নেই। এটাও খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য। তাহলে আমরা যদি পরীক্ষাতে আসে টুইস্টেড পেয়ার কেবল, কোঅক্সিয়াল কেবল, হ্যাঁ, ফাইবার অপটিক কেবল, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ভালো কোনটা সৃজনশীলের মধ্যে যদি আসে তাহলে বলতে হবে ফাইবার অপটিক কেবল সবচেয়ে ভালো। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু জিনিস দেখবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যমের মধ্যে ওয়াইফাইটা পড়তে হবে। হ্যাঁ, ওয়াইফাই ব্লুটুথ ওয়াই ম্যাক্স, এই তিনটা জিনিস পড়তে হবে। এই তিনটা জিনিসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট কথা, যে এদের যে ব্যান্ডউইথ IEEE স্ট্যান্ডার্ডটা, হ্যাঁ, এটা আমি বলছি খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এগুলো তোমরা করবে, একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো। ব্রডকাস্ট আমরা পড়েছি, ওয়্যারলেস। হ্যাঁ, আচ্ছা, এখানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে এখানে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে। ওয়্যারলেস প্রোটোকল, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আমরা এই জিনিসগুলো দেখবো এখানে। ল্যান, ম্যান, ওয়ান, পেন, এই তিনটা আমরা ক্লাসে অনেক পড়েছি, তারপর আরেকবার বলে দিচ্ছি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে ওয়্যারলেস মানে তার ছাড়া, তারবিহীন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে প্রত্যেকটাতে ওয়্যারলেস 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 কথাটা আছে, তার ছাড়া। এখানে যদি প্যান থাকে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ ব্লুটুথ। আরেকবার বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, রিটেনের জন্য। হ্যাঁ, মানে আপনি সমুদ্রের তীরে চলে গেলেন, বনে, আমাজন বনে হারায় গেলেন, দুজন মানুষ আছেন, দুজনের কাছে দুইটা ডিভাইস আছে, আপনাদের সাথে কোনো ইন্টারনেট কানেকশন নাই, কিন্তু আপনারা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হতে পারবেন। এই যে কানেকশনটা পার্সোনাল, পার্সোনাল মানে আপনি মঙ্গল গ্রহে যান, যেখানে যান আপনার সাথে সাথে এটা চলে যায়। হ্যাঁ, অন্য এত ঝামেলা প্রয়োজন পড়ে না, তার দরকার এই সেই ইন্টারনেট কিচ্ছু লাগে না। এই জন্য এটাকে বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্যক্তিগত, পার্সোনাল মানে ব্যক্তিগত। তাহলে যদি প্যানের উদাহরণ আসে যে প্যান কোনটা, তাহলে বলতে হবে ব্লুটুথ, শেষ। তারপরে এখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন, ওয়াইড এরিয়া, এই তিনটা সম্পর্কে আবার বলে দিই। মেট্রোপলিটন মানে একটা শহর, একটা শহরের মধ্যে, হ্যাঁ, এই যে এইখানে যে বলা আছে ব্লুটুথ, ইনফ্রারেড, এগুলো হচ্ছে প্যানের অন্তর্ভুক্ত, খুবই ইম্পর্টেন্ট। ল্যান, ল্যানটা আমরা পরে দেখি, আগে এই যে ম্যানটা বলি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন মানে একটা শহর, ঢাকা একটা শহর, একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক, শহরের মধ্যে যে নেটওয়ার্ক, চট্টগ্রাম একটা শহর, এরকম একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন পুলিশ বলে না, এরকম। তারপর আমার এই লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল, লোকাল মানে স্থানীয়, যেখানে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। স্থানীয় মানে একটা গ্রাম হইতে পারে, কয়েকটা বিল্ডিং হইতে পারে, একটা হাসপাতাল হইতে, মানে ছোট এরিয়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে সবার শেষে আছে WWN। হ্যাঁ, এই জিনিসটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া মানে সারা পৃথিবীতে যে ইন্টারনেট আছে সেটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি। হ্যাঁ, সারা পৃথিবী, সারা বাংলাদেশ, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এইখানে যে জিনিসটা আমরা ইম্পর্টেন্ট বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আবার বলে দেয় প্যান হচ্ছে ব্লুটুথ, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা গ্রাম হইতে পারে, কয়েকটা বিল্ডিং হইতে পারে, হাসপাতাল হইতে পারে। তাহলে প্যান থেকে ল্যান বড়, এই ল্যান থেকে আবার ম্যানটা বড়, ম্যান হচ্ছে মেট্রোপলিটন মানে একটা শহর,
শহরটা অবশ্যই পারে। আর ওয়াইন হচ্ছে ওয়াইড এরিয়া, ওয়াইড মানে বিস্তৃত, মানে সারা পৃথিবী। শেষ। এই টপিকটা ইম্পর্টেন্ট 100%। আচ্ছা, এরপরে আমরা এখানে হটস্পট আছে। হ্যাঁ, হটস্পটের মধ্যে আছে যে আমরা ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলা ব্যবহার করি। এইখানে যে জিনিসটা হচ্ছে 1 থেকে 100 মিটারের মধ্যে যে দূরত্ব ব্যবহার করা হয় ওয়্যারলেস পদ্ধতি, সেটা হচ্ছে ব্লুটুথ। হ্যাঁ, যোগাযোগের একটা পদ্ধতি। এর মধ্যে 10 মিটার এর কার্যকরী পাল্লা, মানে সবচেয়ে বেশি কাজ করে 10 মিটার পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড, এইটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। 802.15। হুম, আর এটা রাবিশন হেরাল্ড ব্লুটুথ নামে, ডেনমার্কের রাজার নামে। এটা বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15। এই যেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ব্লুটুথ। আচ্ছা, এতটুকু ইম্পর্টেন্ট। আবার এই ব্লুটুথকে পিকোনেট বলা হয়, পিকোনেট বলা হয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা সম্ভব হয় তার নাম পিকোনেট। আসতে পারে পিকোনেট কি, তাহলে বলতে হবে যে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্কটা গঠিত হয় তার নাম হচ্ছে পিকোনেট। আচ্ছা, এরপরে আছে ওয়াইফাই। এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াইফাই এর পূর্ণরূপ কি, এটা আসতে পারে। তখন বলতে হবে ওয়্যারলেস ফিডিলিটি। একদম বানান, এটা লিখে লিখে শিখবা, ওয়্যারলেস ফিডিলিটি। আর এটার স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড 802.11। 802.11। এই যে এখানে খেয়াল করা দিচ্ছে 11, 11। এই যে এখানে একটা আই, এখানে একটা আই, আইয়ের আমরা একের মতো বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এটা যদি আমি মিলিয়ে ফেলি, এক হয়ে গেল। এটা মিলিয়ে দেখতে একের মতো, সহজে মনে রাখার জন্য বললাম ওয়াইফাই। হ্যাঁ, এরপর আছে ওয়াই ম্যাক্স, সেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্স মানে ম্যাক্সিমাম। তাহলে সেটা 802.16। এটা আমি আরেকবার এখানে করে দেব, আমি এটা আগে দেখাই। এই ব্লুটুথ ওয়াইফাই এগুলা বলা হয়েছে, এখানে ওয়াই ম্যাক্স আছে, এটা ইম্পর্টেন্ট। ওয়াইফাই তো আমরা পড়লাম যে ওয়্যারলেস ফিডিলিটি, ওয়াই ম্যাক্স এটার পূর্ণরূপটা পড়তে হবে, একদম 100% ইম্পর্টেন্ট আসার মতো। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী ইন্টারপারেবিলিটি, ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এটার পূর্ণরূপ আসবে রিটেনে। আমি যেগুলো একদম ইম্পর্টেন্ট এগুলো দেখতেছি। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এই যে 802.16, 802.16, এই তিনটা জিনিস এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে দেখাচ্ছি। 8 এখানেই দেখি। আচ্ছা, 802, 802 যখন 11 বলবে, হ্যাঁ, এগুলো আমরা ডিলেট দিই। 802.11 এটা একটা। আবার 802.15, 15। তারপরে গেলাম 802.16, IEEEর সামনে লেখা থাকবে, গেল। এই যে তিনটা সহজে দেখা, এই যে এটা দুইটা এক, এটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই গেল। তারপর হচ্ছে 15 যেটা আছে সেটা হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথ, ব্লুটুথ। 16, 16 মনে রাখতে হবে। এই তিনটা 11, 15, 16 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, টেকনিকে মনে রাখতে হবে ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে একটা অ্যান্সার আসতে পারে। 11 বললে ওয়াইফাই, 15 বললে ব্লুটুথ, 16 বললে ওয়াই ম্যাক্স। শেষ। আচ্ছা, এগুলা তোমরা পড়বা। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য প্রথমে হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ কি, এটা সংক্ষিপ্ত রূপ কি, এটা প্রথমে দিবে। তারপরে রেঞ্জটা দিবে। হ্যাঁ, এই ওয়াইফাই এর রেঞ্জ তো ছোট, 32 মিটার, আউটডোরে 95 মিটার, কিন্তু ওয়াই ওয়াই ম্যাক্স, ম্যাক্স মানে তো ম্যাক্সিমাম 10 কিলোমিটার শুরু করে 60 কিলোমিটার পর্যন্ত, মানে এটা অনেক বেশি বিস্তৃত। তাহলে বলবো ওয়াইফাই স্বল্প পাল্লার, মানে অল্প দূরত্ব পর্যন্ত কাজ করে, ওয়াই ম্যাক্সটা বেশি। এটার সংক্ষিপ্ত রূপ দিয়ে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আচ্ছা, এগুলো করবা। মোবাইল যোগাযোগ করতে থাকবে, সেলুলার নেটওয়ার্ক। আচ্ছা, ব্যবহার হচ্ছে যারা এতদিন প্রিপারেশন নিয়েও নিয়ে এরকম করে ভালো করে, তারা যে জিনিসগুলা আমি এখন বলে দিচ্ছি সেই জিনিসগুলো অবশ্যই দেখে যাবে। বাকি পড়তে পারলে, বেশি পড়তে পারলে ভালো।
হুম, অবশ্যই বেশি যারা ভালো করে পড়তে পারো তারা পড়বে, কিন্তু এডি না দেখে যাবা না পরীক্ষার হলে, অবশ্যই ভালো করে দেখে দিতে হবে। এইখানে কম্পিউটারের যে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং মানে হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস অন্য একটা ডিভাইসের সাথে যে কোনো একটা মাধ্যমে কানেক্টেড থাকা, সংযুক্ত থাকা, একটা মোবাইলের সাথে আর একটা মোবাইলের যে কানেক্টেড থাকা, কম্পিউটারের সাথে কম্পিউটার, এগুলোকে কম্পিউটার নেটওয়ার্কিং বলে। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার, এই জিনিসটা একটু বলে দিই। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে একটা ডিভাইসের সাথে, একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইল, একটা কম্পিউটারের সাথে আরেকটা মোবাইল, এই যে কানেকশনটা হলো, এদের মধ্যে কোনো সার্ভার নাই। যদি সার্ভার না থাকে তাহলে এদের মধ্যে যে কানেকশন, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর যদি ক্লায়েন্ট সার্ভার বলে, তাহলে একটা যদি সার্ভার থাকে মানে শক্তিশালী কম্পিউটার, যেটা থেকে অন্য কম্পিউটার গুলাতে ডাটা যায়, তাহলে সেটাকে বলে ক্লায়েন্ট সার্ভার। একদম সহজ উদাহরণ হচ্ছে যে পরীক্ষার যে রেজাল্টটা দেয়, হুম, পরীক্ষার যে রেজাল্ট দেয়, দেখা গেল করা হয়, রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যে শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে ওই রেজাল্টটা সংরক্ষিত থাকে। যেটা থেকে আমরা অ্যাক্সেস করতে যাই দেখা যায় যে সার্ভার ভেজি এইরকম সমস্যার সৃষ্টি হয়। তখন ওই শক্তিশালী কম্পিউটারকে বলে সার্ভার। আর যত যত মানুষ নেটে মোবাইল দিয়ে হোক কম্পিউটার দিয়ে সার্চ দিচ্ছে তারা রেজাল্টটা দেখার জন্য, প্রত্যেকটা ডিভাইস হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে ক্রেতা, কাস্টমার বুঝায়, আর সার্ভার মানে যে সার্ভিসটা দেয়। তাহলে ক্লায়েন্ট সার্ভারটা আমি বুঝালাম, তোমরা নিজের ভাষায় লিখবে যে একটা শক্তিশালী কম্পিউটার, যেটার মধ্যে যেটার সক্ষমতা অনেক বেশি, যেটা থেকে অন্য কম্পিউটার গুলা ডাটা নেয়, সেই কম্পিউটার হচ্ছে সার্ভার কম্পিউটার। আর ক্লায়েন্ট কম্পিউটার হচ্ছে এর সাথে কানেক্টেড অন্য যেই কম্পিউটার গুলো আছে যারা ডাটা গ্রহণ করে। সেন্ট্রালাইজ আর ডিস্ট্রিবিউটেড, এটা একটু হালকা বলে দিন। সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীয়। যদি একটা নেটওয়ার্ক সেন্ট্রালাইজ থাকে তাহলে মেইন জায়গা থেকে, শুধু মেইন জায়গা থেকে যে রেজাল্টটা দেওয়া হয়, হ্যাঁ, যেমন আমরা বোর্ডের রেজাল্ট একদম মেইন জায়গা থেকে দেওয়া হয়, ওইটার সাথে সবাই কানেক্টেড, এইটাকে বলে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড মানে ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, যদি এরকম ঢাকার রেজাল্ট ঢাকার রেজাল্ট এক জায়গায়, চিটাগাং এর রেজাল্ট আরেক জায়গায়, এরকম যদি প্রত্যেকটা আলাদা 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 এরকম যদি থাকতো, আমরা তো এক জায়গা থেকে রেজাল্টটা নিই, এডুকেশন বোর্ড, এরকম যদি 10টা জায়গা থাকতো, 10টা জায়গাতে 10টা জায়গা থেকে 10টা শক্তিশালী কম্পিউটার আছে, সেটা থেকে প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা মানুষ, আলাদা এডুকেশন বোর্ড আছে, সেইখান থেকে রেজাল্ট, তাহলে স্যার এই কম্পিউটারের উপর কম চাপ পড়তো। তার মানে হচ্ছে সেখানে আলাদা আলাদা ভাগ করে সার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে। তখন ব্যাপার হচ্ছে ওইটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তাহলে অনেকগুলো সার্ভার যদি থাকে তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে সেটা ডিস্ট্রিবিউটেড হতে পারে। আর যদি শুধু একটা সার্ভার থাকে শক্তিশালী, এক জায়গা থেকে কন্ট্রোল করায়, তাহলে সেটা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এটা ইম্পর্টেন্ট আসতে পারে যে কোনো ভাবে। আচ্ছা, তারপরে আমরা যে পার্সোনাল এরিয়া গুলো আমরা পড়েছি, তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাস টপোলজি গুলো আমাদের একবার দেখা দরকার। মেট্রোপলিটন এগুলো আমাদের পড়া শেষ। ল্যান ম্যান ওয়ান এর এইগুলো পার্থক্য তোমরা পড়বা। নেটওয়ার্কের বিভিন্ন মডেমটা তোমরা পড়বা। মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর, মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর। মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, এবং ডিমডুলেটরের কাজ অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। আচ্ছা, এনআইসি আসতে পারে। এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা না থাকলে আমরা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্টেড হতে পারতাম, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না, সোজা কথা। এই নেটওয়ার্ক ইন্টারফেসের আরেকটা নাম হচ্ছে ল্যান কার্ড। হ্যাঁ, আবার এটাকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। হ্যাঁ, তাহলে এমসিকিউতে আসতে পারে এনআইসির অপর নাম কি, ল্যান কার্ড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আর মডেম, হ্যাঁ, মডেম অ্যানালগ ডিজিটাল সিগন্যালের কনভার্সন করে। রিপিটার মানে দুর্বল, রিপিট করা। রিপিটার মানে হচ্ছে রিপিট করা, একটা জিনিস আছে সেই জিনিসটাকে আবার রিপিট করতেছে। তাহলে রিপিটার বলতে বোঝায় যে আপনার এই সিগন্যালটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এটাকে অনেক দূরবর্তী জায়গায় নিতে হইলে এটাকে আবার রিপিট করে শক্তিশালী করতে হয়। তাহলে
এমপ্লিফাই করে, শক্তিশালী করার দরকার হয়। এই জিনিসটাই রিপিটারের কাজ। হ্যাঁ, মাঝে মাঝে অবস্থানে থেকে যে এই কাজটা করে, এই ওই ডিভাইসটার নামে হচ্ছে রিপিটার। আমরা এইখান থেকে দেখা গেল যুক্তরাষ্ট্রে কথা বলতে গেলে আমার যে বয়সটা সেটা তো অ্যানালগ সিগন্যাল, এটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, কিন্তু এটা তো এত দূর পর্যন্ত পৌঁছায় না। তো এই রিপিটার এটাকে শক্তিশালী করে এমপ্লিফাই করে এটা দূর পর্যন্ত পৌঁছায়। এই জিনিসটা হাব এবং সুইচের মধ্যে পার্থক্য একদম 100% ইম্পর্টেন্ট, আমি আগে বলে দিয়েছি। সুইচ হচ্ছে আমি একটা সুইচে টিপ দিলে একটা ফ্যানই চালু হয়, নির্দিষ্ট ফ্যান। হ্যাঁ, তো এই যে হাব ডিভাইসটা এখানে দেখানো হয়েছে। এই যে হাব এখানে দেখতেছি আমরা অনেকগুলা পোর্ট আছে। আচ্ছা, আমরা সুইচটাকেও দেখব। এই সুইচ এখানেও আমরা দেখতেছি অনেকগুলা পোর্ট আছে। হ্যাঁ, কিন্তু হাব এবং সুইচের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সুইচটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস। ইন্টেলিজেন্স মানে বুদ্ধি আছে এর মধ্যে। এটা ম্যাক অ্যাড্রেসকে শনাক্ত করতে পারে, মানে প্রত্যেকটা কম্পিউটার এবং মোবাইলের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস আছে, এটা দ্বারা সে শনাক্ত করতে পারে। এই সুইচ দ্বারা এই শনাক্ত করতে পারার কারণে সে যেই কাজটা করে, শনাক্ত করতে পারার কারণে সে নির্দিষ্ট ডিভাইসের অ্যাড্রেসটা যদি সে নির্দিষ্ট যার কাছে ডাটা পাঠানো দরকার সে তার কাছেই ডাটা পাঠাতে পারে। এই কাজটা সুইচ করতে পারে, কিন্তু হাব করতে পারে না। সুইচ এবং হাবের মেইন বেসিক পার্থক্য, যদি একটা ডিভাইসের সাথে 100টা ডিভাইস কানেক্টেড থাকে, তো সুইচ ডিভাইস যদি ব্যবহার করতে চায়, সুইচ চাচ্ছে যে 100টার মধ্যে সে 10টাতে ডাটা পাঠাবে, তাহলে সে নির্ধারিত 10টাতে ডাটা পাঠাতে পারে। কিন্তু একটার সাথে যদি 100টা কানেক্টেড, যন্ত্রটা যদি হাব হয়, তাহলে সে যতগুলো কানেক্টেড সবগুলোতে ডাটা প্রেরণ করে দিবে, তাহলে 100টাতে সে প্রেরণ করবে। যদি 100 সবগুলা প্রেরণ করে তাহলে সেটা হাব। আর যে নির্দিষ্ট কিছু যাকে তার ইচ্ছা পাঠানো সে সেইখানে পাঠাতে পারে, সেটা সুইচ। একদম ক্লিয়ার। এবং সুইচ কেন পারে এই কাজটা? কারণ সে ম্যাক অ্যাড্রেস শনাক্ত করতে পারে, অ্যাড্রেস জানে, এই জন্য তো সে নির্দিষ্ট বাসায় যেতে পারে। আমরা তো প্রত্যেক বাসায় যে খুঁজতে হবে যে কোথায় সে ডাটাটা বা কার বাসায় সে যেতে চাচ্ছে, চলে গেল। হ্যাঁ, তারপরে আমরা, এটা ইম্পর্টেন্ট ছিল, হাব এবং সুইচের পার্থক্য তোমরা পড়বে। আচ্ছা, রাউটারটা পড়বে। রাউটার হচ্ছে রাউট করা, পথ নির্দেশনা দেওয়া, ঠিক রাস্তায় পাঠানো। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলে। আর যে ডিভাইস এই কাজে ব্যবহৃত হয় তাকে রাউটার বলে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে এটা যুক্ত করে। হ্যাঁ, এই যে রাউটার ডিভাইসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, রাউটার সম্পর্কে তোমরা পড়ে নেওয়া। তারপরে ব্রিজ আছে। ব্রিজ তো কি একটা সেতু, মানে দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করে, দুইটা রাস্তাকে সংযুক্ত করে, সেটি তো ব্রিজের কাজ। এরকম ভাবে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে যে এই ডিভাইসটা হবে সেটাই ব্রিজ। হ্যাঁ, তোমরা এগুলো করবা। আর গেটওয়ে হচ্ছে, মনে রাখতে হবে, গেটওয়েও ব্রিজের মতোই কাজ করে, কিন্তু সেটা ভিন্ন ধরনের নেটওয়ার্ক। ব্রিজটা করে কি একই ধরনের রাস্তাকে সংযুক্ত করে, আর গেটওয়ে করে কি আলাদা। নেটওয়ার্কটা যদি আলাদা হয় তাহলেও সে আলাদা নেটওয়ার্ক হলেও তাহলে সে সেটা কি করতে পারে, সংযুক্ত করতে পারে। এ হচ্ছে গেটওয়ে এবং ব্রিজের মধ্যে পার্থক্য। আচ্ছা, টপোলজি গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে বাস টপোলজি, বাসের মতো দুই সাইডে যাত্রী বসা আছে, এটা হচ্ছে বাস টপোলজি। আচ্ছা, মানে দুই সাইডের ডিভাইস গুলা বাসের মতো করে যদি কানেক্টেড থাকে, হ্যাঁ, একটা এই যে এইখানে একটা তার আছে, এই তারের সাথে কানেক্টরের মাধ্যমে যদি প্রত্যেকটা ডিভাইস নিয়ে, এগুলো বাস টপোলজি। এইখানে আমরা বাস টপোলজিটা একবার রিডিং দিবেন, বেসিকটা আমি বলে গেলাম। তারপর হচ্ছে স্টার টপোলজি। স্টার মানে হচ্ছে তারা। হ্যাঁ, আমরা যদি তারা আঁকাইতে যাই তাহলে মাঝখানে একটা কেন্দ্র হয়, তাহলে স্টার টপোলজি খুবই ইম্পর্টেন্ট। স্টার টপোলজি এবং রিং টপোলজি দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, এই দুইটা সামঞ্জস্য করে আমাদের করতে হবে। স্টার টপোলজির মধ্যে এবং স্টার টপোলজি এবং রিং টপোলজির মধ্যে মেইন পার্থক্য, স্টার টপোলজির মধ্যে একটা কি থাকে, স্টার টপোলজির মধ্যে একটা হাব অথবা সুইচ থাকে, কেন্দ্রীয় ডিভাইস। যদি চিত্রের মধ্যে থাকে কেন্দ্রীয় কোনো ডিভাইস, তাহলে সেটা তোমরা বলবে স্টার টপোলজি। আর এই যে এইখানে আছে রিং টপোলজি, এইখানে এই রিং এর মতো, আংটির মতো আকৃতি, হ্যাঁ, আংটির মতো, মাঝখানে কিছু নাই, মাঝখানে কোনো ডিভাইস নেই, তাহলে সেটা রিং টপোলজি। কথা ক্লিয়ার?
এবং এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এই একটা ডিভাইসের সাথে পার্শ্ববর্তী দুইটা ডিভাইস সংযুক্ত। তাহলে যদি বলে কোন টপোলজিতে একটা কম্পিউটারের সাথে তার পাশে দুইটা ডিভাইস সংযুক্ত, তাহলে সেটা হচ্ছে কি রিং টপোলজি। পার্শ্ববর্তী দুইটা ডিভাইস সংযুক্ত, সেটা হচ্ছে রিং টপোলজি। আর এই যে সুইচের মধ্যে দেখা গেল এর মাধ্যমে বাকি ডিভাইসগুলো কানেক্টেড। এরা কিন্তু পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড না, এরা হাব বা সুইচের মাধ্যমে কানেক্টেড। আর রিং এর মধ্যে মাঝখানে যে কম্পিউটার, এরা এই দুইজনের সাথে কানেক্টেড, রিং টপোলজি ইম্পর্টেন্ট। তারপরে টি টপোলজি, যে টি এর মতো শাখা প্রশাখা, টি এর যেরকম শিকড় থাকে, এই শিকড়ের মতো, এই যে এটা মেইন, এই মেইন এর থেকে দুই দিকে দুইটা গেল, আবার এইখানে এটা দুই দিকে দুইটা গেল। এই টি মূলত গাছের মতো, মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো টি টপোলজি। গাছের মতো বলছে কারণ একটা মাঝখানে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে, এই জন্য এটাকে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ বলা হয়েছে। আর যেটা মাঝখানে থাকে সেটাকে আর কি রুট বলা হয়। আচ্ছা, অবশ্যই প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধাগুলো তোমরা করবে। আর ম্যাচ টপোলজিটা মনে রাখবে যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি তারের দরকার হয়। এই ম্যাচ টপোলজির ভিতরে কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড। এখানে মূল যে থিমটা সেটা হচ্ছে ম্যাচ টপোলজি। যদি বলে কোন টপোলজির মধ্যে সবচেয়ে বেশি তার ব্যবহৃত হয়, তাই বলতে হবে ম্যাচ টপোলজি। এবং এই ম্যাচ টপোলজিতে এই ম্যাচ টপোলজিতে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড। যদি প্রশ্ন করা হয় যে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড কোন টপোলজি, তাহলে তোমাকে বলতে হবে ম্যাচ টপোলজি। শেষ, আমি সবগুলা টপোলজি বললাম। আচ্ছা, হাইব্রিড টপোলজি হচ্ছে সবগুলা টপোলজি যে আছে, আমরা বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, ম্যাচ টপোলজি, এরকম যে সবগুলা টপোলজি যে সম্মিলিতভাবে যদি দুই একটা মিলিতভাবে যে টপোলজি, সেটাই হাইব্রিড টপোলজি। এটা শেষ। ক্লাউড কম্পিউটিং যদি আসে পরীক্ষাতে সাস পাস ইয়াস, এখানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং মানে আকাশে থাকে কোন জিনিস, এই কনসেপ্ট, সেখান থেকে বৃষ্টি নামে। তো এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ধারণা, মানে কোনো জিনিস আছে উপরে সেটাকে নামিয়ে আনা। তারপর হচ্ছে এইখানে মানে ভাড়া নেওয়ার মতো কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়েছে ক্লাউড কম্পিউটিং এ। সাস পাস ইয়েস, সাস জিনিসগুলো আমরা এখানে দেখাই দিলে তোমরা সহজে বুঝতে পারবে। রিসার্চ যদি বলে ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটা কি, তাহলে বলতে হবে যে আমরা সফটওয়্যার, তারপরে প্ল্যাটফর্ম, অবকাঠামো, এই সব জিনিসগুলো আমরা ইন্টারনেট থেকে ভাড়া নিতে পারি। এই যে ভাড়া নিতে পারি, এটা আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিতে পারি, যতক্ষণ সময়ের জন্য দরকার ততক্ষণ নিতে পারি। নেওয়ার পরে আমাদের যখন দরকার না তখন আমরা ওটা ক্যান্সেল করে দিতে পারি। এটা হচ্ছে এটা সুবিধা। অন ডিমান্ড, এই যে যখন যতটুকু চাহিদা ততটুকু সে নিবে। পে অ্যাজ ইউ গো, মানে যতক্ষণ তুমি টাকা দিবা ততক্ষণ পর্যন্ত তুমি এটা চালাবা। রিসোর্স স্কেলেবিলিটি বলছে, ছোট বড় যাই হোক সব চাহিদা এখানে মেটানো হয়। তাহলে যদি আসে যে ক্লাউড কম্পিউটিং এর গুরুত্বটা কি, তাহলে বলতে হবে যে ছোট বড় সকল যত চাহিদা দরকার হয় ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে বা কোনো কম্পিউটার ডিভাইস ভাড়া নেওয়ার ক্ষেত্রে ওই কাজগুলো অন ডিমান্ড, যখন প্রয়োজন হয় তখনই পাওয়া যায়, যতটুকু দরকার ততটুকু পাওয়া যায়, যতক্ষণ এটা একটা পেমেন্ট মডেল আর কি, যতটুকু ব্যবহার করতে চাই ততটুকুর জন্য মূল্য দিতে হবে, এর বেশি দেওয়া লাগবে না। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর সাস পাস ইয়েস আছে, এই জিনিসটা একটু বলে দেই। অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার আসতে পারে সাস পাস ইয়েস। ইনফ্রাস্ট্রাকচার ইয়েস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হতেছে সেবাদার প্রতিষ্ঠান। ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় কি একটা বিল্ডিং বানাইলো, মানে যেটাকে আমি হাতে ধরতে পারি। এই যে সিপিইউ, স্টোরেজ, অন্যান্য মৌলিক অবকাঠামো যেটা ভাড়া দেয়, এটা হচ্ছে ইয়াস। আসতে পারে যে নিচের কোনটি ইয়াসের উদাহরণ। তার মানে হচ্ছে সিপিইউ, স্টোরেজ ডিভাইস মানে মেমোরি, মৌলিক যে কাঠামোগুলো যেগুলো আমরা হাতে ধরতে পারি, সেই জিনিসগুলো যে ভাড়া দেওয়া হয় সেটা হচ্ছে ইয়াস। আর প্ল্যাটফর্ম ভিত্তিক যে প্ল্যাটফর্ম হচ্ছে অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস, প্রোগ্রাম, এইগুলার এই যে ভাড়াটা দেওয়া হয়, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, যেটার উপরে কাজ করা হয়। আমি একটা টেবিলের উপরে লিখতেছি, এই টেবিলটা হচ্ছে আমার জন্য প্ল্যাটফর্ম। তাহলে এই অপারেটিং সিস্টেম, এটার উপর আমি কাজ করি, ওয়েব সার্ভার, ইন্টারনেটের সার্ভার, ডাটাবেস, এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম গুলো যে ভাড়া দেয় এটা হচ্ছে
প্ল্যাটফর্ম ভিত্তিক। আবার বিভিন্ন সফটওয়্যার দরকার পড়তে, আমি কোনো জিনিস ডেভেলপ করব, আমি কোনো সফটওয়্যার তৈরি করব, তাহলে আমি অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। যে সফটওয়্যার ব্যবহার করে আমি একটা সফটওয়্যার তৈরি করব। তো ব্যাপার হচ্ছে এরকম সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা যে সফটওয়্যার গুলো ভাড়া নিতে পারি, সেইটাই হচ্ছে যে সাস, মানে সফটওয়্যার এজ এ সার্ভিস। হ্যাঁ, এই সংক্ষিপ্ত রূপ কিন্তু এইগুলো। হ্যাঁ, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখানে কমিউনিটি মানে, হ্যাঁ, যে বিশেষ শ্রেণীর জন্য কমিউনিটি ক্লাউড ব্যবহার করা হয়। পাবলিক মানে সবাই, হ্যাঁ, সবাই এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। আর প্রাইভেট মানে তো যে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, প্রাইভেট তো আমরা বুঝি। হাইব্রিড মানে সমন্বিত, হাইব্রিড মানে পাবলিক প্রাইভেট এগুলো মিলে একসাথে সমন্বিত, যেটা বলে ক্লাউড কম্পিউটিং ধারণাটা আমি মোটামুটি বললাম। যে দেখা গেল আপনার কম্পিউটারটা অতটা শক্তিশালী না, আপনার কম্পিউটারের প্রসেসর বারে দুর্বল, আপনি ইন্টারনেটের মাধ্যমে যদি অন্য একটা শক্তিশালী কম্পিউটার ভাড়া নেন, সেটাই ক্লাউড কম্পিউটিং। নিজের বাসায় যে যতটুকু আমার কথা যা শুনতেছো, নিজের বাসায় লেখা দিয়ে আসবা যদি এই বিষয়ে আসে। আর যে মনে রাখতে পারবে বই পড়ে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ। তৃতীয় অধ্যায় শেষ। এখন আমরা চতুর্থ অধ্যায়টা একটু দেখব। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় করছি, এখন আমরা চতুর্থ অধ্যায়টা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, চতুর্থ অধ্যায় আমরা একদম যেই জিনিসগুলো একদম ইম্পর্টেন্ট, আমরা সেই জিনিসগুলো দেখি। আচ্ছা, HTML। হ্যাঁ, HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপ আসতে পারে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ, দেখা গেল যে আমাদের ওয়েব পেজ কি, এটা সংজ্ঞা আসতে পারে। বলতেছে যে ওয়েবে আমরা অনেক কিছু রাখি। ওয়েবে আমরা অডিও, ভিডিও, অ্যানিমেশন সবকিছু এই ওয়েবে এই তথ্যগুলো রাখার যে পেজটা, এটাকে ওয়েব পেজ বলে। এই যে এখানে দেখানো হচ্ছে যে ছবি টবি বা যে বিভিন্ন লেখা এগুলো রাখা হয়, এই যে এই জিনিসগুলো রাখা হয় যেই পেজটার মধ্যে, সেটার নাম ওয়েব পেজ। এই ওয়েব পেজ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। আর ওয়েবসাইট কি, ওয়েবসাইটটাও খুব ইম্পর্টেন্ট। এই যে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এখানে অনেকগুলা পেজ আছে, তাহলে অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব পেজ গঠিত, এটা বলতে হবে। হ্যাঁ, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব পেজ বা ওয়েবসাইট গঠিত হয়। যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, এখানে প্রথম পেজটাকে বলে হোম পেজ। এরকম আপনি আবার এক ক্লিক করবেন, একটার পর আরেকটা পেজে যাবে, সেগুলো হচ্ছে ওয়েব পেজ। আচ্ছা, তাহলে এখানে খুবই হোম পেজ মানে প্রথম পেজটাকে হোম পেজ বলে। তারপরে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট। বলতেছে যে সকল ওয়েবসাইটে ডেটার মান ওয়েব পেজে লোডিং বা চালু করার পর পরিবর্তন হয় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইটে HTML দিয়ে তৈরি, আরেকটা আছে ডাইনামিক ওয়েবসাইট, সেটা PHP দিয়ে তৈরি করা হয়, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো HTML CSS ব্যবহার করা হয় স্ট্যাটিক ওয়েবসাইটে, আমরা এটা নিয়ে আসতে পারে। চালু করার পর পরিবর্তন হয় ডেটার মান, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। PHP এবং ASP ভাষা, হ্যাঁ, এই দুইটা মনে রাখতে হবে, PHP এবং ASP, হ্যাঁ, ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। আচ্ছা, এখন যদি বলে যে দুইটা ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইট, দুইটার মধ্যে কোনটি বেশি উপযোগী, ও রহিম সাহেব, করিম সাহেব এরকম বলবে সেই ইউজ করে, কোনটা বেশি ভালো, তো আপনি বলবেন অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট সবচেয়ে বেশি ভালো। কারণ ডাইনামিক ওয়েবসাইটের পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। যেটা স্ট্যাটিক, সেটা আপনি যা দিয়ে তৈরি করলেন ওইটা ফিক্স থাকবে, এটা আপনি সহজে পরিবর্তন করতে পারবেন না। আর যেটা ডাইনামিক মানে গতিশীল, হ্যাঁ, সেটাকে আপনি যে কোনো সময় ইচ্ছা করলে সহজে পরিবর্তন করতে পারবেন। তো ডাইনামিক ওয়েবসাইটে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, আর স্ট্যাটিক ওয়েবসাইট গুলোতে সাধারণত ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে না। তো ব্যাপার হচ্ছে যে ফেসবুক যদি বলে, ফেসবুকটা কি, ফেসবুক হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট। এখানে আপনি একজনকে গালি দিতেছেন, ভালো কথা লিখতেছেন, সে রিপিট আপনার উল্টা গালি দিতেছে, রিপিট করতেছে, এটা হচ্ছে ডাইনামিক। আর যেটা ফিক্সড, একটা ওয়েবসাইট দিলে আপনি শুধু দেখতে পারতেছেন, এখানে কোনো কমেন্ট করতে পারতেছেন না, কিছু করতে পারেন, আপনি শুধু একটা নোটিশ বোর্ডের মতো কিছু দেখতেছেন, ওটা ফিক্সড। হ্যাঁ, তো তাহলে যে জিনিসটা ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল, ডাটা পরিবর্তন করা যায় সহজেই ওইটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর যেটা সহজে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তারপর ইনপুট দেওয়ার, যেমন আমরা বিভিন্ন সময়
বিক্রয়.com এই জিনিসগুলা থেকে বা আরব্য থেকে, হ্যাঁ, এগুলো থেকে আমরা বিভিন্ন জিনিস কিনি। আমরা ওইখানে কিন্তু সার্চ দিতে পারি, সার্চ দিয়ে আমরা আমাদের ডাটায় এই জিনিসগুলো কিনবো, এই জিনিসটাই ইনপুট। তো এই যে দিতে পারি, এগুলো হচ্ছে ডাইনামিক। তাহলে এই যে আরব্য, এই দারাজ সেগুলো হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। তাহলে পরীক্ষাতে যদি আসে এমসিকিউতে যে কোনগুলা ডাইনামিক কোনগুলা ওয়েবসাইট, তাহলে আপনি বুঝে নেবেন যে কোনগুলা ডাইনামিক, হ্যাঁ, যেটাতে ডাটা পরিবর্তিত ইনপুট দেওয়ার ব্যবস্থা আছে, শক্তিশালী, আপনি সার্চ দিতে পারেন, ওইগুলো হচ্ছে ডাইনামিক। ইউটিউব কি ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম। আচ্ছা, এই যে এইচটিটিপি, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা এর জন্য ইম্পর্টেন্ট। এইচটিটিপি পুনরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ক খ এর জন্য ইম্পর্টেন্ট, এটা করবেন। আচ্ছা, তারপরে এফটিপিটা করবেন, ফাইল ট্রান্সফার প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ। ফাইল ট্রান্সফার প্রোটোকল, ক্লায়েন্ট কম্পিউটার, এগুলো আমি পড়াইছি, হ্যাঁ। সার্ভার শক্তিশালী, ইন্টারনেট ব্যবহার করে ডাটা আদান প্রদান করে। ওয়েব সার্ভার, আইপি অ্যাড্রেসটা পড়বেন, এটা অনেক অনেক। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে দুইটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট আসবে, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 কত বিটে। আইপি ভার্সন 4 যদি আসে তাহলে বলবেন 32 বিট, আর যদি আইপি ভার্সন 6 বলে তাহলে 128 বিট। এই দুইটা কথা অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলাই দেখবেন পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পড়বে। আচ্ছা, আমরা দেখি এই জিনিসগুলো আছে। আইপি ভার্সন 4 এ বললাম 32 বিট, এই যে 32 বিটের নাম্বার যেটা, এটা হচ্ছে আইপি ভার্সন 4, IPv4। আর যদি আইপি ভার্সন 6 হয় তাহলে 128 বিট। ইউআরএল, এটা খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই যে এখানে বলছে ইউআরএল, প্রতিটি ওয়েবসাইটের সুনির্দিষ্ট অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে, যার সাহায্যে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব পেজে দেখা বা খুঁজে বের করা যায়। তো এইটাকে ইউআরএল বলে। এই যে আমি যদি এখানে গুগলে যাই, হ্যাঁ, গুগলে যাই আমি ফেসবুক লিখি, দেখবেন অ্যাড্রেস বারে কিছু একটা লেখা আসে, ওই যে অ্যাড্রেস বারের মধ্যে যেটা থাকে সেইটাই হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ইউআরএল খুব ইম্পর্টেন্ট। এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা তো খুব ইম্পর্টেন্ট। প্রোটোকল এগুলা করবে। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগ ওয়েব পেজ প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে, হ্যাঁ। আচ্ছা, ব্রাউজারও ইম্পর্টেন্ট। এই যে এগুলা ব্রাউজার, আমরা ব্রাউজার এগুলো বুঝি, হ্যাঁ, গুগল ক্রোম, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। এগুলা দিয়ে আমরা ইন্টারনেটে ব্রাউজ করি, বিচরণ করি। ওয়েব ব্রাউজার গুলো তোমরা পড়বে। এই যে ওয়েব ব্রাউজার করা, ওয়েব ব্রাউজ করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা ওয়েব ব্রাউজার বলে। তাহলে আমি বললাম অপেরা, গুগল ক্রোম, এগুলা, হ্যাঁ, মাইক্রোসফট এজ, এগুলা ইম্পর্টেন্ট। এই যে এখানে ছবি আছে, হ্যাঁ, গুগল ক্রোম, মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি, এগুলো সবই ওয়েব ব্রাউজারের উদাহরণ, এমসিকিউতে আসতে পারেন। সার্চ ইঞ্জিন কি? এই যে এখানে সার্চ ইঞ্জিন এমন এক ধরনের টুলস যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। সার্চ, সার্চ মানে খুঁজে, ইঞ্জিন মানে বুঝে নিত একটা মোটর গাড়ির ইঞ্জিন থাকে, হ্যাঁ, যে জিনিসটা খুঁজে পেতে সহায়তা করে। তাহলে গুগলে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন, গুগল, বিং, হ্যাঁ, ইয়াহু, এগুলাতে কি সার্চ ইঞ্জিন থাকে, হ্যাঁ। তো এই যে আমরা যদি সার্চ ইঞ্জিন দেখি, এই যে এখানে সার্চ দা ওয়েব, এখানে এই জিনিসটা লিখলো, তো এই জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনি যে কোনো একটা জিনিস লিখলেন, আপনার এই কাছাকাছি জিনিসগুলা আপনার শো করবে, এটাই সার্চ ইঞ্জিনের কাজ। এগুলা পড়তে হবে। ডোমেইন নেম, ওয়েব হোস্টিং, হ্যাঁ, এগুলা পড়তে হবে। ডোমেইন নেম, ওয়েব হোস্টিং, এগুলো পড়তে হবে। ওয়েব হোস্টিং মানে হচ্ছে ইন্টারনেটে একটা ওয়েবসাইট খুললেন আপনি, সেই ওয়েবসাইটে যাতে মানুষ দেখতে পারে, সে হোস্ট করা, হ্যাঁ, এটাকে ওয়েব হোস্টিং বলে। এটা দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই যে এইটা
এই অ্যাড্রেস গুলোই আপনি দেখবেন এই অ্যাড্রেস বারে লেখা থাকে। এই যে আপনাদের দেখাইতেছি, এই যে আমি এখানে লিখলাম গুগল, গুগল লিখলাম, লেখার পরে আমি এন্টার চাপলাম, লেখার পরে দেখেন এই যে এইখানে কিন্তু অ্যাড্রেস হয়ে গেছে, এই যে নীল করে যেটা দেখাইলাম এইটাই হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম বেসিস লোকেটেড, এইটাই অ্যাড্রেস বার। হ্যাঁ, তো এই যে নীল করা অংশটুকু যেটা দেখাইলাম এটা অ্যাড্রেস বার। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এরকম যে জিনিসগুলো আছে ওই অ্যাড্রেস বারে দেখায়। হ্যাঁ, এই যে শেষে বিডি লেখা আছে এটা হচ্ছে কান্ট্রি কোড, বাংলাদেশ যদি পাকিস্তান লেখা থাকে তাহলে পাক লেখা থাকতো। হ্যাঁ, তো এরকম করে লেখা থাকে। এই যে গভ, টপ লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন, মানে এই যে এই সাইড থেকে একদম লাস্ট দিক থেকে যে টপ মানে কি একদম উপরে, তাহলে এই লেখাটা যদি আমি এভাবে আছে এটা খাড়া করাই, তাহলে এইটা উপরে উঠবে, গভ লেখাটা উপরে উঠবে, এটা আছে শোয়া অবস্থা আছে, ঘুমায় আছে। এই জিনিসটা যদি এভাবে খাড়া করানো হয় তাহলে গভ লেখাটা উপরে উঠবে, তাহলে যেই লেখাটা উপরে উঠবে সেটা হচ্ছে টপে আছে, মানে উপরে আছে। তারপর হচ্ছে যে নিচে আছে সেকেন্ড লেভেল হবে, তাহলে গভটা হচ্ছে যে কোনো জিনিস দিতে পারে, www.google.com উদাহরণ দেখাই। হ্যাঁ, www.google.com, www.facebook.com। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখি লিখলাম www, লিখলাম ফেসবুক। হ্যাঁ, facebook.com, এটা লেখার পরে এর মানে কি, যে আমি এখানে এই যে কম এই লেখাটা সবার শেষে আছে, তাই এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, আর এই ফেসবুক এটা হচ্ছে সেকেন্ডারি ডোমেন। হ্যাঁ, আসতে পারে, হ্যাঁ যদি আসে আসে। আচ্ছা, তাহলে এখানে গভ টপ লেভেল, তারপরে যেটা আছে সেকেন্ড লেভেল, আর ডাব্লিউ এটা হচ্ছে হোস্ট নেম, আর এই যে এইচটিটিপি এটা হচ্ছে প্রোটোকল, প্রোটোকল মানে নিয়ম কানুন। এখানে এইচটিটিপি এর পরে যদি এস থাকে তাহলে এর মানে হচ্ছে সিকিউর, এইচটিটিপিএস। আচ্ছা, ওগুলো আমরা দেখলাম। এই যে বাংলাদেশ আসলে কান্ট্রি ডোমেন, কান্ট্রি ডোমেন মানে হচ্ছে যে দেশের নাম বুঝাইছে, এই যে বিডি বাংলাদেশ বোঝানো হয়েছে। আচ্ছা, ওয়েব হোস্টিং, হোস্টিং কে আমরা অনেক ওয়েব হোস্টিং বলি, সোজা কথা ইন্টারনেট ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। যে এখানে ইন্টারনেটে ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে, মানে আপনার ইন্টারনেট থেকে কিছু টাকা দিয়ে জায়গা কিনতে হবে আপনার জন্য, যেখানে আপনি আপনার যদি একটা ওয়েবসাইট তৈরি করেন সেটা আপনি রাখবেন, এটাই ওয়েবসাইট, মানে ওয়েব হোস্টিং, ওয়েবটাকে একটা জায়গায় রাখা। আপনার ফাইলগুলো আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ধরেন আপনি একটা পাঠাও, বা আপনি একটা দারাজ কোম্পানির মালিক, তাহলে আপনার যে প্রোডাক্ট গুলার নাম ডিটেলস এগুলো তো একটা জায়গায় রাখতে হবে ইন্টারনেটের মধ্যে। হ্যাঁ, তো যে জায়গায় রাখলেন, হ্যাঁ, আপনি কিছু টাকা দিয়ে ওইখান থেকে ওই জায়গাটা কিনে নিলেন, ওইটারে ওয়েব হোস্টিং বলে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট গুলা দেখবো শুধু। ডোমেইন নেমটা পড়বে। ডোমেইন নেম, প্রতিটি ওয়েবসাইটে যে স্বতন্ত্র নাম থাকে সেটাই ডোমেইন নেম। যেমন এখানে যদি বলে ডোমেইন নেম বলতে একদম স্বতন্ত্র নাম, আমরা এটা দেখাই দিতেন সহজে বুঝবো। এই যে ধরো আমি লিখলাম www.facebook.com, খুব ইম্পর্টেন্ট। www, আমি লিখলাম google.com, ডোমেইন নেমটা খুব ইম্পর্টেন্ট। স্বতন্ত্র নাম, এই যে কম কম দুইটা মিলে গেছে, তাহলে কি আলাদা হলো? স্বতন্ত্র মানে আলাদা। এই ফেসবুক আর গুগল, এই যে ফেসবুক শব্দটা, গুগল শব্দটা, এই দুইটা কিন্তু আলাদা। তাহলে এই যে আলাদা নাম ফেসবুক, এটা হচ্ছে ডোমেইন নেম। গুগল আলাদা নাম, এটা হচ্ছে ডোমেইন নেম। এই যে www মিলে গেছে, এটা ডোমেইন নেম না। হ্যাঁ, হ্যাঁ, যে আসল যে ডোমেইন নেম সেটা হচ্ছে ইউনিক হবে পুরোটা মিলে। হ্যাঁ, যা ফেসবুক গুগল এটা একটা নাম, আসলে এগুলো আছে অ্যাড্রেস হিসেবে, তো এগুলোর একটা নাম দেওয়া হয়েছে ফেসবুক, এই নামটা আবার অন্য কাউরে দেওয়া হবে না। হ্যাঁ, তো এই ফেসবুক এই নামটা সে টাকা দিয়ে কিনে নিয়েছে, এই নাম দ্বিতীয় আর কাউরে সেম নাম দেয়। গুগল টাকা দিয়ে কিনে, ইউটিউব এই নামটা সে, এই অ্যাড্রেসটা সে টাকা দিয়ে কিনে নিয়েছে, এই নামটা আর অন্য কাউরে দেওয়া যাবে না। শেষ, এগুলো আপনারা পড়বেন, ইম্পর্টেন্ট বলে দিলাম যে ডোমেইন নেম খুবই খুবই ইম্পর্টেন্ট। ডোমেইন নেম ওয়েব হোস্টিং এর মধ্যে একটু পার্থক্য হয়, কিন্তু ডোমেইন নেমটা পড়তে হবে, অনেক ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের কাঠামো, হোম পেজ মানে প্রথম পেজ, আমি বলে দিয়েছি আগে। এই যে এখানে একটা ওয়েবসাইটে হোম পেজ, প্রথম পেজ, তারপরে মেইন সেকশন থাকে, এগুলা থেকে আবার সাব সেকশন, এগুলো অল্প অল্প দেখবে। নেটওয়ার্ক আমরা করলাম, হাইব্রিড কম্বিনেশন।
HTML HTML এই যে HTML এর জনককে টিম বার্নার্স-লি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। HTML কে আবিষ্কার করছে? টিম বার্নার্স-লি। বলতে হবে HTML এর আবিষ্কারক সর্বপ্রথম টিম বার্নার্স-লি, ইম্পর্টেন্ট। আচ্ছা, HTML এর বিভিন্ন ট্যাগ, এলিমেন্ট, এগুলা তোমরা নিজেরা পড়ে নিবে। এগুলো আমি অনেক ক্লাসে অনেক শিখিয়েছি। টেবিলটা পড়বা HTML এর বড় প্রশ্নের জন্য। টেবিল পড়তে হবে। আর ফরম দেখে যেতে পারো, কিন্তু টেবিলটা একদম ফরজ। টেবিল অবশ্যই পড়তে হবে। প্যারাগ্রাফ এই জিনিসগুলো তোমরা দেখবে, এগুলো আমি পড়াইছি অনেক। আমরা এখন অবশ্যই ট্যাগ গুলা দেখে যাবে, এবং মনে রাখবে বিআর ট্যাগ, ব্রেক। মানে এক লাইন থেকে তুমি আরেক লাইনে চলে যাবে, সেখানে বিআর ট্যাগ ব্যবহার করা হবে, ব্রেক ট্যাগ। এখানে এই ট্যাগ গুলা দেখবে টেক্সটকে মোটা করার জন্য। এনবিএসপি একটা জিনিস আছে, নন ব্রেকিং স্পেস। এই জিনিসগুলো তোমরা দেখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এইখানে যারা আগে ক্লাস করেছো তাদের জন্য তোমরা HTML এর ক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস দেখবে, একটা হচ্ছে তোমাদের টেবিল, আরেকটা হচ্ছে লিস্ট। একটা হচ্ছে টেবিল আর একটা লিস্ট। অবশ্যই দেখে যাবে, ইনশাআল্লাহ এই দুইটা থেকে আসতে পারে। তারপরে যারা পারবে তারা ফর্মটা দেখার চেষ্টা করবে। অবশ্যই টেবিল এবং লিস্ট দেখে যাবে, এখান থেকে বড় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই চতুর্থ অধ্যায়টা আমাদের শেষ। আমরা মেইন টপিকগুলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো দেখবে। অর্ডার মানে সিকোয়েন্স দেওয়া আছে 1 2 3 বা এবিসিডি দ্বারা অর্ডার, আর আনঅর্ডার মানে সিকোয়েন্স নাই। এগুলো পড়বা। এই জিনিসগুলোর কথা আমি বলছি, এখন এগুলো বোঝানোর সময় নাই। তোমরা এই জিনিসগুলো যারা পড়ছো দেখে নিবে, এগুলো পারো ইনশাআল্লাহ। আচ্ছা, হাইপার লিঙ্ক হচ্ছে একটা লিঙ্কের নিচে একটা সবুজ দাগ থাকবে, সেটাতে ক্লিক করলে আবার অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে, এটাই হাইপার লিঙ্ক। এইচ রেফারেন্স। আচ্ছা, দেখি আর কি আছে। ইমেইল লিঙ্ক, ছবি ভিডিও অ্যাড করা, এগুলো হালকা দেখবে। তাহলে আমাদের এই অধ্যায়ে ওয়েব পেজ কি, ইন্টারনেটে আমরা যেই জায়গাতে আমাদের তথ্যগুলো, অডিও ভিডিও জিনিসগুলো, সেটা ওয়েব পেজ। আর এরকম অনেকগুলো ওয়েব পেজ নিয়ে ওয়েবসাইট গঠিত হয়। আরেকবার বলি, ইউআরএল কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, একটা অ্যাড্রেস। এইচটিটিপি কি, এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে হচ্ছে এফটিপি কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপির সাথে যদি এস থাকে তার মানে হচ্ছে সিকিউর, মানে নিরাপদ, এইচটিটিপিএস। এইচটিএমএল কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর যদি বলেন স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, দুইটার মধ্যে কোনটা ভালো? ডাইনামিক ওয়েবসাইট ভালো। কারণ কি, এটাতে ইনপুট আউটপুট দেওয়া যায়, যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতিতে এটাতে ডাটা পরিবর্তন করা যায়। তো সহজে এটা চেঞ্জ করা যায়, এই জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো। এটার পার্থক্যগুলো পড়বা তোমরা। HTML এই জিনিসগুলো পড়বে। চতুর্থ অধ্যায়ের পরে আমরা পঞ্চম অধ্যায়টা একটু দেখবো, যে জিনিসগুলো ক খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়েব পেজ, আমাদের মোটামুটি এই জিনিসগুলো শেষ, এগুলো তোমরা দেখে নেবে। এখন আমরা ওয়েব হোস্টিং জিনিসটা তো আমরা বললাম, এই ডোমেইন নেম রেজিস্ট্রেশনের পর প্রধান কাজ হলো ওয়েব হোস্টিং করা, প্রদর্শন করা। আচ্ছা, ডোমেইন নেম রেজিস্ট্রেশন টাকা দিয়ে কিনতে হয়। ফেসবুক একটা ডোমেইন নেম বলে দিলাম, গুগল একটা ডোমেইন নেম, এমসিকিউ আসবে। যাই হোক, চতুর্থ অধ্যায় শেষ আমাদের। এখন আমরা পঞ্চম অধ্যায়টা দেখব। প্রোগ্রামিং ভাষা।
প্রোগ্রামিং ভাষা। সি একটা প্রোগ্রামিং ভাষার নাম, এটা মধ্যম স্তরের ভাষা। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট, মধ্যম স্তরের ভাষা হচ্ছে সি, এবং সি কে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা ইম্পর্টেন্ট। এই যে ভদ্র মহিলা, হ্যাঁ, ইনি এডা লেবলাস। আচ্ছা, তাকে প্রথম প্রোগ্রামার বলা হয়। পরীক্ষাতে আসতে পারে প্রথম প্রোগ্রামারকে এডা লেবলাস। আচ্ছা, তারপরে আমাদের প্রোগ্রামিং ভাষার মধ্যে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা, খুবই ইম্পর্টেন্ট। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। 0 এবং 1 এটা হচ্ছে মেশিন ভাষা। সোজা কথা, 0 1 বাদ দা কোনো ভাষা, এবিসিডি, হ্যাঁ, এগুলা কোনো কিছুই কম্পিউটারের ভাষা না। আমি আমার নাম লিখতেছি, এটা কম্পিউটারের ভাষা না। শুধু কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1। তাহলে মেশিন ভাষা কাকে বলে? কম্পিউটারের নিজস্ব ভাষাই হচ্ছে মেশিন ভাষা, খুবই ইম্পর্টেন্ট। গেল, এই যে শুধু 0 এবং 1 হচ্ছে মেশিন ভাষা। তারপরে অ্যাসেম্বলি ভাষা কি? এই মেশিন ভাষার পরের যে ভাষাটা, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এখন ব্যাপার যে আমি কি সবকিছু 0 1 দিয়ে লিখতে পারবো? আমি আমার নামটা কি 0 1 দিয়ে লিখতে পারবো? পারবো না। আমি চাচ্ছি 5 এর সাথে 7 যোগ করতে, এটা কি আমি শুধু 0 1 লিখলে চলবে? আমার তো 5 + 7 এটা লিখতে হবে। এই যে আমি এখানে দেখাচ্ছি, 5 5 যোগ 7 দিলাম, 5 যোগ 7 সমান, এই যে এই জিনিসটা আছে এখানে আমি দেখাচ্ছি, 5 যোগ 7, এই যে এতটুকু লিখলাম। হ্যাঁ, 5 এর অবশ্যই বাইনারিতে কনভার্ট করবে, 7 এরও কনভার্ট করবে, কিন্তু মাঝখানে যে যোগ চিহ্নটা আছে এটা তো মেশিন ভাষায় নাই। তাহলে আমার এই কমান্ডটা দিতে হবে যে 5 এর সাথে 7 কে কি করো? যোগ করো, অ্যাড করো। এই যে ছোট ছোট কাজটা আছে, এই কাজগুলোর জন্য দেখা গেছে যে আবার নতুন একটা ভাষা আবিষ্কার হয়, সেটার নাম অ্যাসেম্বলি ভাষা। জাস্ট ছোট করে বলে 5 7 অ্যাড 5 7। এই যে অ্যাড একটা ইনস্ট্রাকশন, এই যে এটা আবিষ্কার করা হলো, এই জিনিসগুলো ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষাতে। আর মেশিন ভাষা 5 লিখলাম, সেটা বাইনারিতে 101 কনভার্ট হয়ে যাবে, 7টা কনভার্ট হয়ে যাবে, সেগুলো মেশিন ভাষা। 0 1 এ কনভার্ট। কিন্তু অ্যাসেম্বলি ভাষা হচ্ছে আপনাকে একটু ইনস্ট্রাকশন দিবে। এই যে লোড, স্টোর, জাম্প, হ্যাঁ, রিড রাইট, এগুলা, শেষ করো। লোড মানে আমি যে নাম্বারটা দিলাম সেটা নিল, স্টোর মানে এটারে একদম সেভ করে রাখলো। এই জিনিসগুলোই কাজগুলো করার দরকার পড়ে। এই যে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাড যোগ করা, সাব বিয়োগ করা, মাল্টিপ্লিকেশন গুণ করা, এই যে কাজগুলা, এই কাজগুলা করার জন্য কিছু লেখার দরকার। সেই লেখাগুলো অ্যাসেম্বলি ভাষায় লাগে। এই যে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এই যে অ্যাড, সাব, এগুলা যে লিখবে, এই জন্যই এটাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। সাংকেতিক ভাষা বলা হয়। আচ্ছা, এই যে অ্যাড, ক্লিয়ার মানে পরিষ্কার করো, এসটিএ স্টোর অ্যাকুমুলেটর মানে স্টোর, এসটিএ স্টোর অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরের মানগুলো আমি 5 দিলাম, 5টা এটাতে মেমরিতে সেভ করে রাখলো, এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে মেশিন ভাষার পরবর্তী ভাষাটা হচ্ছে কি? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা সাংকেতিক ভাষা। আচ্ছা, গেল, এগুলো তোমরা দেখবে, ইম্পর্টেন্ট। অপারেন্ট হচ্ছে যে এ বি সি, যে এগুলো লেখা আছে এগুলো অপারেন্ট। আর অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলা যে চিহ্নগুলো আছে এগুলো অপারেটর। আচ্ছা, তো অবজেক্ট প্রোগ্রাম মানে বস্তু প্রোগ্রাম, কম্পিউটারের ভাষা, 0 আর 1। তো এই ক্ষেত্রে অ্যাসেম্বলি প্রোগ্রাম ভাষা যেটা লেখা হয়েছে সেটা আবার কম্পিউটার বুঝে না। আমরা অ্যাসেম্বলি ভাষাটা একটু একটু বুঝি, কিন্তু কম্পিউটার এইগুলো বুঝে না। তো এটার জন্য আবার একটা অ্যাসেম্বলার নামে একটা অনুবাদক আছে, যে অনুবাদকটা এটাতে কনভার্ট করে কম্পিউটারে যে 0 1 বসে সেটাতে কনভার্ট করে। কারণ ব্যাপার হচ্ছে সব কথার মূল হচ্ছে কম্পিউটারকে ভাষা বুঝবে, এবং কম্পিউটার শুধু 0 1 বুঝে, এবং কম্পিউটার ভাষা হচ্ছে বাইনারি ভাষা। আচ্ছা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। যান্ত্রিক ভাষা মানে হচ্ছে মেশিনের ভাষা। সোজা কথা, যান্ত্রিক ভাষা যদি আছে, যান্ত্রিক ভাষা কোনটা? তাহলে মেশিন ভাষা। মেশিন ভাষা মানে 0 1। এই যে এখানে বলা আছে, এই অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষার মধ্যে পার্থক্যটা তোমরা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে যাতে ক খ পারো, রিটেন প্রশ্ন পারো কি না পারো সেটা বিষয়ে পাস করতে হবে আগে। আচ্ছা, 0 1
এগুলো হচ্ছে যান্ত্রিক ভাষা। অ্যাসেম্বলি ভাষা তো যে সাংকেতিক অ্যাড সাব এই জিনিসগুলো লেখা হয়, এটা অ্যাসেম্বলি ভাষা এখানে লিখছে। যান্ত্রিক ভাষা সংক্ষিপ্ত আকারে লেখা হয়। হ্যাঁ, এই ভাষা খুব কম সময়ের। আর ব্যাপার হচ্ছে যে যান্ত্রিক ভাষাটা কম্পিউটারের জন্য সহজ, মানুষের জন্য কঠিন। হ্যাঁ, আর অ্যাসেম্বলি ভাষাটা মানুষের জন্য একটু সহজ, কম্পিউটারের জন্য কঠিন। হ্যাঁ, এগুলা তোমরা লেখা দিয়ে পরীক্ষাতে আসবে। তারপর আছে উচ্চতর ভাষা। এই যে সি, সি প্লাস প্লাস, জাভা, এইসব ভাষাগুলোর উচ্চতর ভাষা বলা হয়। আচ্ছা আচ্ছা, একজন দেখা যাচ্ছে আছে, সে কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্টভাবে? তুমি যদি শুনতে পাও তাহলে কমেন্টে লেখো যে হ্যাঁ বোঝা যাচ্ছে। আর যদি কথা বোঝা না যায় তাহলে তো কথা বলে কাজ হবে না। আচ্ছা, উচ্চতর ভাষা। আচ্ছা, উচ্চতর ভাষাতে যে কবল, অ্যালগল, ফরটেন, হ্যাঁ আসবে পরীক্ষাতে, এমসিকিউতে আসবে কোনগুলো উচ্চতর ভাষা। সি ভাষাকে কম্পিউটার বা সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়, তাহলে আসবে যে কম্পিউটার ভাষার জনক কোনটা? সি ভাষা। সি ভাষাকে মাদার ভাষাও বলা হয়। ডেনিস রিচি নামে একজন বিজ্ঞানী সি ভাষা আবিষ্কার করছে। এটা ইম্পর্টেন্ট কথা, যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিতেছি। তারপরে সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, এগুলো হালকা, কিন্তু সিটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এগুলা করবে। পাইথন। তারপরে আছে অ্যাসেম্বলি ভাষা এবং উচ্চতর ভাষার মধ্যে পার্থক্য। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে শুধু এক বলে, আর যেটা উচ্চতর ভাষা সেটা আরো আপডেট। এই উচ্চতর ভাষা দিয়ে যে ক্যালকুলেটর, আমরা যে 5+7 যোগ করে ফেলি সহজে, ক্যালকুলেটর আরো বড় বড় ক্যালকুলেশন করি, এগুলো উচ্চতর ভাষার সাহায্যে করা হয়েছে। তাহলে অ্যাসেম্বলি ভাষা থেকে যে উন্নত ভাষা সেটা হচ্ছে উচ্চতর ভাষা। এই ভাষাতে ইংরেজি ব্যবহার করা হয় বেশি বেশি। ইংরেজি ভাষায় প্রোগ্রাম লেখা হয়। আর ওই যে অ্যাসেম্বলি ভাষায় যে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়। আর উচ্চতর ভাষাতে সহজেই ভুল নির্ণয় করা যায়, আর অ্যাসেম্বলি ভাষা সহজে ভুল নির্ণয় করা যায় না। হ্যাঁ, তো কেন উচ্চতর ভাষা সহজে? কারণ এটা বেশি ইংরেজি লেখা থাকে, আমরা সহজে বুঝতে পারি। হ্যাঁ, আর অ্যাসেম্বলি ভাষা সাংকেতিক অনেক লেখা থাকে, অনেক এটা রিডিং করলে বুঝবে না, ভাববে চাইনিজ লেখা লিখছে। হ্যাঁ, যেমন এলডিএ, সে তো এলডিএ দেখে মাথা ঘুরাবে যে এলডিএ কি। হ্যাঁ, এটা মানে তো হচ্ছে লোড একুমুলেটর। কিন্তু হ্যাঁ, উচ্চতর ভাষাতে সহজে লেখা থাকে, তো এখানে সাম লেখা থাকলে আপনি সহজে বুঝবেন, যোগ করার কথা বলছে। আচ্ছা, যাই হোক, এগুলো দেখেন। তারপর আমার এখানে যে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটা দেখবো এখান থেকে। এই কম্পাইলার ইন্টারপ্রিটার খুবই, অনুবাদক প্রোগ্রামটা অনেক ইম্পর্টেন্ট। অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক মানে হচ্ছে যে হ্যাঁ, অনুবাদের কাজ কি? একজনের ভাষা আরেকজনের কাছে কনভার্ট করা, যাতে সে বুঝতে পারে। তো এইখানে একটু পানি খাই আমি। ও, অনেকক্ষণ ক্লাস হয়েছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। একদম ইম্পর্টেন্ট টপিক। অনুবাদক হচ্ছে যে বস্তু প্রোগ্রাম আছে, সোর্স প্রোগ্রাম আছে, এই জিনিসগুলো বলা আছে। এই যে এখানে দেখো, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম। মেশিন ভাষা মানে 01 দিয়ে লেখা যে প্রোগ্রাম, সেগুলোকে বলা হয় বস্তু প্রোগ্রাম। আর অন্য যে কোনো ভাষায় লেখা সেটাকে সোর্স প্রোগ্রাম বলা হয়। সোর্স মানে উৎস। আমি যেটা লিখি সেইটাই হচ্ছে সোর্স প্রোগ্রাম, আপনি যেটা লেখেন সেটা সোর্স প্রোগ্রাম। এইটাকে আপনি বস্তু প্রোগ্রামে মানে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যে প্রোগ্রামগুলো লিখি, তোমরা যে অ্যালগরিদম, ফ্লোচার্ট, এখানে বা সাম, এভারেজ, এই প্রোগ্রামগুলো শিখছো, সেইগুলা ট্রান্সলেটরের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে 01-এ কনভার্ট করা হয়। এটাই ট্রান্সলেটরের কাজ। তো এখানে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? সংজ্ঞাটা, যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে মানে মেশিনের পাশে রূপান্তর করা হয় তাকেই অনুবাদক প্রোগ্রাম বলে। এই অনুবাদক প্রোগ্রাম আছে কয়েক রকমের, 3টা আছে: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষার উপর কাজ করে। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটাকে সে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, এটা অ্যাসেম্বলার। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অধ্যায় কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা পড়ে যাবে। কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে মেইন পার্থক্য যেটা আমি বলে দিই, ধরো তুমি একটা রচনা লিখেছো, এই রচনা স্যারের কাছে দেওয়ার পরে স্যার সম্পূর্ণ রচনা দেখার পরে যদি তোমারে বলে যে তোমার এইখানে এখানে ভুল হয়েছে, তাহলে সেটা কম্পাইলার। আর
যদি তুমি যে রচনাটা লেখছো ধরো 1 পৃষ্ঠা, স্যারে যদি 1 লাইন দেখা বলে এখানে ভুল হয়েছে, তুমি আগে ঠিক করো, তারপরে তোমার রচনা বাকিটা দেখো। হুম এটা হচ্ছে ইন্টারপ্রিটার, একদম সহজ উদাহরণ। তাহলে কম্পাইলার হচ্ছে যে সম্পূর্ণ প্রোগ্রামটা সে আগে চেক দেয়, চেক দেওয়ার পরে সে ভুল প্রদর্শন করে। আর ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন, 1 লাইন দেখার পরে যদি সে ভুল পায় তাহলে সে আর সামনে যাবে না, সে বলবে যে ঠিক করো, ঠিক করলে পরে সামনের লাইনে যাবে। এটা হচ্ছে ইন্টারপ্রিটার, এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের যে পার্থক্যটা আছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো, খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা পড়ে যাবে পরীক্ষাতে, আর কিছু পড়তে পারো ওটা থেকে না পারো এটা পড়বা। এই যে কম্পাইলার, মনে রাখতে হবে কম্পাইলার সে পুরাটা প্রোগ্রাম দেখবে। কম্পাইলার সহজে মনে রাখার জন্য দেখো, কম্পাইলারের সাথে কমপ্লিট শব্দটা মিল আছে। কমপ্লিট, কমপ্লিট মানে সম্পূর্ণ। টেকনিকে মনে রাখবে কমপ্লিট সম্পূর্ণ মানে সে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে দেখবে। আর এই যে ইন্টারপ্রিটার 1 লাইন করে অনুবাদ করবে। কম্পাইলার দ্রুত কাজ করে আর ইন্টারপ্রিটার ধীরে ধীরে কাজ করে, কারণ সে পুরাটা দেখে ফেলে, যে পুরাটা দেখে সে তো দ্রুত কাজ করবে। তারপর সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কম্পাইলার, হ্যাঁ বলে দিচ্ছে। আর ওইটা আবার বিপরীত, ভুল ত্রুটি দূর করার সময় বেশি সময় লাগে, কারণ পুরাটা দেখে। আচ্ছা, কাজ করতে প্রধানত বেশি জায়গা প্রয়োজন হয়, কম্পাইলারের ক্ষেত্রে বেশি জায়গা প্রয়োজন হয়। কম্পাইলারটা বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কম্পাইলারে মনে রাখবে, কম্পাইলারে হ্যাঁ ভুল ত্রুটির ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে, কিন্তু কম্পাইলার হচ্ছে একবার কম্পাইল করার পরে দ্বিতীয়বার আর কম্পাইলের প্রয়োজন হয় না। হুম একবার যদি মানে প্রোগ্রাম কম্পাইল হয়ে যায়, দেওয়া হয়ে যায়, তাহলে তার মাথায় আইডিয়া হয়ে গেছে যে এই জায়গায় ভুল আছে। হ্যাঁ, তাইলে দেওয়ার সাথে সাথে চট করে বুঝে ফেলবে যে এখানে ভুল আছে। তাহলে কম্পাইলার একবার কম্পাইল করে, দ্বিতীয়বার সে কম্পাইল করে না, এই জন্য এটা দ্রুত কাজ করবে। যদি বলে কম্পাইলার ইন্টারমিডিয়েটের মধ্যে কোনটা বেশি সুবিধা, তাহলে বলবে যে কম্পাইলার বেশি সুবিধা। কারণ এটা একবার কম্পাইল করার পরে বারবার কম্পাইল করার প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি আর ইন্টারপ্রিটার যেটা, এটার একটা কারণও আছে। কম্পাইলার কারণ হচ্ছে আপনি একবার কম্পাইল করার পরে সেটারে সেভ করে ফেলে, একটা কনভার্ট করে সেটার লিপিবদ্ধ করে রাখে যে এই রেজাল্ট আসছিল। কিন্তু ইন্টারপ্রিটার সেই কাজটা করে না, এখানে সেভ করে রাখে এক্সিকিউটেবল ফাইল। বলতে হবে কম্পাইলার একটা ইএক্সি ফাইল তৈরি করে, মানে যেই ফাইলটার মধ্যে সে সেভ করে রাখে। এই জন্য আপনি একবার রান ইয়ার পরে হাজার হাজার বার যদি রান করেন, দ্রুত রান হয়ে যাবে, পরবর্তী রানগুলা দ্রুত আসবে। কিন্তু ইন্টারপ্রিটারের ক্ষেত্রে আসবে না, কারণ সে নতুন কোনো ডকুমেন্ট রাখে না, তার বারবার দেখতে হয়। একটা কম্পিউটার বন্ধ করে আবার যখন চালাবেন আবার রান করতে দিতে হয়। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে একবার যে সেভ করা হয়েছে সেটা সেভ করে রেখে দেয়, সেটা আপনি যতবারই পরে রান করবেন দ্রুত হয়ে যাবে, সেই সেভটা থেকে দ্রুত তথ্য নিয়ে নেয়। তাহলে কম্পাইলারটা এই ক্ষেত্রে বেশি ভালো, কারণ সে একবার রান করার পরে দ্বিতীয়বার রানের ক্ষেত্রে আর কম্পাইল দরকার হয় না। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সিনট্যাক্স ইরর টিরর এই জিনিসগুলো একটু পড়বা। সিনট্যাক্স, লজিক্যাল ইরর, লজিক্যাল ইরর আপনি যদি লেখেন যে 5-এর 3 বড়, তাহলে এটা কি লজিকে ভুল হইলো না? যে এই জিনিসটা বলে লজিক্যাল ইরর, ব্যাকরণগত ইরর। হ্যাঁ, ধরেন আপনি সাম লিখতে যে ভুল লিখলেন, এস এম সাম লিখে ফেললেন। হ্যাঁ, তো এই যে এইগুলো হচ্ছে ব্যাকরণগত ভুল, আপনার লেখার ভুল। আচ্ছা, ভুল ডাটা ইনপুট দিলে ফলাফল ভুল আসবে, যে জায়গায় যে ডাটা ইনপুট দেওয়ার দরকার ওই জায়গায় ওইটা না দিয়ে ভুল দিলে ফলাফল ভুল। এটা হচ্ছে নির্ভরজনিত ভুল। এগুলো ডিবাগিং মানে হচ্ছে ভুল খুঁজে, বাগ মানে ভুল, ডিবাগিং মানে ভুল খুঁজে বের করা। খুব ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম ফ্লোচার্ট করে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম হচ্ছে ধাপে ধাপে একটা সমস্যা ধাপে ধাপে কিভাবে সমাধান করা যায়, এই পদ্ধতি অ্যালগোরিদম। আর অ্যালগোরিদমের চিত্রভিত্তিক যেই প্রভাবটা সেটাই ফ্লো চার্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা কি পরীক্ষাতে আসবে, এই যে চিত্রভিত্তিক পদ্ধতি যে নির্দিষ্ট সমাধান করা যায় প্রোগ্রাম, সেটা ফ্লো চার্ট। তাইলে ফ্লো চার্ট কথাটা হইলে আপনাকে বলতে হবে যে চিত্রভিত্তিক। ফ্লো চার্ট মানে চিত্রের মাধ্যমে কোনো জিনিসের সমস্যার সমাধান করা, আর অ্যালগোরিদম মানে হচ্ছে কোনো জিনিস ধাপে ধাপে, হ্যাঁ ক্রমান্বয়ে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যে সমাধান করা, সেটা অ্যালগোরিদম। আর যদি বলে যে চিত্রভিত্তিক যে সমাধান, নির্দিষ্ট বিষয়ের চিত্রভিত্তিক যে সমাধান করা হয় সেটা হচ্ছে ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে চিত্র, অবশ্যই ফ্লোচার্ট এবং এগুলো তোমরা যারা আছো তারা দেখে যাবে ভালো করে, যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো। আর কিছু পারো আর না পারো, ফ্লোচার্টের ক্ষেত্রে দেখবা যে জিনিসটা, ফ্লোচার্টের শুরুটা হচ্ছে একটা
সার্কেল। হ্যাঁ, ফ্লোচার্ট অ্যালগরিদমের মধ্যে পার্থক্যটা পড়বে, এটা ইম্পর্টেন্ট। হুম, হ্যাঁ, ফ্লোচার্ট হচ্ছে চিত্রের মাধ্যমে, আর এটা হচ্ছে ধাপে ধাপে। এই অ্যালগরিদমটা হচ্ছে বর্ণনামূলক। হ্যাঁ, আর এই যে ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক। ফ্লোচার্ট কি চিত্রভিত্তিক, এই যে প্রোগ্রাম শুরু এটা দেখাচ্ছি। এর দ্বারা প্রোগ্রাম বোঝা কঠিন, অ্যালগরিদম কিন্তু ফ্লোচার্ট দ্বারা সহজে বোঝা যায়। প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায় না অ্যালগরিদম দ্বারা, কিন্তু প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায় ফ্লোচার্ট দ্বারা সহজে। হ্যাঁ, ভুল ত্রুটি দূর করা কঠিন অ্যালগরিদমে, আর ফ্লোচার্টটা সহজ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমাদের এই যে ফ্লোচার্ট একটা দেওয়া আছে, এই একটা ফ্লোচার্ট দ্বারা, একটা অ্যালগরিদম দ্বারা আমি এটা বলে দিই, তারপরে আজকের মতো ক্লাস শেষ। তোমরা এই জিনিসগুলো ভালো করে দেখে যাবে, তারপরে যা পারো পড়বা। এই একটা প্রোগ্রাম আপনি ধরেন একটা এভারেজ করতে চাচ্ছেন। হুম, তিনটা সংখ্যা এভারেজ মানে গড়, আপনি তিনটা সংখ্যা যোগ করবেন, মানে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। আপনি 10টা সংখ্যা যোগ করবেন, মানে 10টা সংখ্যা যোগ করে 10 দা ভাগ, মানে আমি যতটা সংখ্যা যোগ করবো অত দিয়ে ভাগ। আমি 5টা সংখ্যা এভারেজ যদি বের করতে বলে, মানে গড় বের, তাহলে 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ। এগুলো আমি ক্লাসে পড়াইছি, সব পড়াইছি ক্লাসে। ফ্লো চার্ট, প্রোগ্রাম শুরু। তাহলে এই ইনপুট হিসেবে যদি আমি 3টা সংখ্যার এভারেজ করি, এই যে এখানে বলছি 3টা সংখ্যার গড় নিয়ে অ্যালগরিদম ফ্লো চার্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট আসতে পারে। প্রথমে প্রোগ্রাম শুরুর জন্য এরকম একটা ওভাল। হ্যাঁ, এই যে ওভাল, এবারে ডিম্বাকৃতি, শুরু এবং শেষ। প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ, এরা ডিম্বাকৃতি। আর আপনি যে কোনো ইনপুট নিলে এটা এটা হবে সামান্তরিক। এই যে এটা বলে সামান্তরিক, এটা সামান্তরিক। আর যদি প্রসেসিং লাইন থাকে সেটা হবে আয়তক্ষেত্র। একদম সোজা কথা, আমি আরেকবার বলে দেই। একটা ফ্লো চার্টের শুরু এবং শেষ দুইটা ডিম্বের মতো আকৃতি, লিখবেন প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ। তারপরে যদি ইনপুট নেওয়া হয় এবং আউটপুট দেখানো হয়, তাহলে সেটা হবে সামান্তরিক। এই যে এটা বলে সামান্তরিক, এইভাবে এইভাবে সামান্তরিক, এটা সামান্তরিক, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আমি যেহেতু 3টা সংখ্যা নিব, তাহলে ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করে লিখি এভারেজ, যেহেতু এভারেজ। তারপরে এই এই প্রসেসিং এর এইখানে আমরা কি দেখাবো, এখানে আমরা সূত্র লিখবো, এবিসি লিখছি ইকুয়াল দিয়ে আমরা 3টা সংখ্যা যোগ করে, 3টা ভাগ, যেহেতু 3টা সংখ্যা ভাগ, তারপরে যোগ করে যে রেজাল্ট আসবে সেটা এভারেজ আসবে, তখন আমি এভারেজটাকে প্রিন্ট করে দেবো। এটা হচ্ছে কি, এই এভারেজটা এখানে আকারে আছে, সামান্তরিক আকারে আছে, কারণ এটা আমি রেজাল্ট দেখাবো। তারপর প্রোগ্রাম শেষ, কি ছোট একটা জিনিস যদি আসে কপাল ভালো। তারপর হচ্ছে প্রোগ্রাম শুরু। আমি অনেক কঠিন কঠিন জিনিসও করাইছি, তোমরা যারা ক্লাস করো না এগুলো দেখে যাবে। প্রোগ্রাম শুরু, তো এই যে প্রোগ্রাম শুরু, তারপরে যে এখানে ধাপ 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 আকারে দিচ্ছে, এখানে কিন্তু কোনো চিত্র নেই, এটা হচ্ছে একটা চিত্র, এটা ফ্লো চার্ট, এখানে চিত্র নেই, এখানে ধাপ ধাপ আকারে। প্রথমে প্রোগ্রাম শুরু, তারপরে ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি, মানে 3টা মান নিতে হবে। তারপরে যে সূত্র এবিসি এভারেজ সমান এবিসি, 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ, সূত্র ব্যবহার করে এভারেজের মান নির্ণয় করি, এখানে বাংলায় লিখতে হয় বর্ণনামূলক। তারপরে ধাপ 4, সিরিয়ালি যেতে হবে। তারপরে এভারেজের মান ছাপাই, এভারেজের মান যেটা পাইছি এটা ছাপাই, ছাপাই মানে দেখাই। ধাপ 5, যখন আমি ছাপাই লেছি দেখা লেছি তখন শেষ, আমাদের অ্যালগরিদম ও ফ্লোচার্টও শেষ। আচ্ছা, তারপরে তোমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এইগুলো সুন্দর করে পড়বে। তোমরা সবাই ভালো থাকবে, দোয়া করবে আমার জন্য। আর তোমরা সময় পাইলে অবশ্যই এই এই যে টপিকগুলো আছে এইগুলা কয়েকবার রিভাইজ দিয়ে যাবে। আর এমসিকিউ গুলো ভালো করে পড়বে। আর খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বলে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। এর মতো এখানেই ক্লাস শেষ।